বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। গল্পটির লেখক হচ্ছে আবরার আহমেদ শুভ্র। গল্পটি সবাই সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, গল্পটিতে যারা একটু ইউনিক কমেন্ট করবে তাদের নামগুলো এই গল্পের পার্ট 2-তে উল্লেখ করা হবে। তো চলো, গল্পটিতে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করো। রিশান ভাইয়া, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। কেন গো আরু পাখি, যখন আরাফের সাথে জড়জড়ি করছিলে তখন বুঝি ভালোই লাগছিল? আমি ইচ্ছা করে ধরিনি ভাইয়া। ভয় চোখ কুচকে ফেলে আরিয়া। তাহলে সে কি আমায় ইচ্ছে করেই ধরেছিল আরু পাখি? রেগে আরিয়াকে বিছানায় কার্নিশের সাথে চেপে ধরে রিশান। আমার লাগছে ভাইয়া, ছাড়ুন প্লিজ। তাহলে কেন ওর কাছে গিয়েছিস? জানিস না ওর কাছে তোকে আমি সহ্য করতে পারি না। চিৎকার করে দেওয়ালের ওপর একটা ঘুষি মারল সে, যেন গোটা রুমে সাউন্ড বসানো হয়েছে। রিশানের এমন বিভৎস রাগ দেখে ভয় আটকে উঠল আরিয়া। শান্তশিষ্ট ছেলেটি যে এমন রাগী সে কখনো ভাবতেই পারেনি। তার রাগ দেখে আরিয়া যেন মুখে শব্দ করা ভুলে গিয়েছে। আরিয়ার চুপ থাকা দেখে রিশান আবারও চিৎকার করে উঠল। কি হলো, সত্য কি বের হয়ে এলো? কি সত্যি কথা বলছেন ভাইয়া? মানে বুঝিস না? চোয়াল শক্ত করে রিশান। মানে? তোতলাতে তোতলাতে আরিয়া। রিশানের রাগ দেখে আরিয়ার অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার, যেন ছেড়ে দে ভাই, পালাই বাঁচি এমন কথা। তার এমন চুপ থাকা দেখে রিশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এবার আর না পেরে রিশান আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলে উঠল, অল রাইট আরু পাখি, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিমোর। আই নো হাউ টু গেট দি ওয়ার্ড আউট। টেডি স্মাইল দিয়ে রিশান। কি করবেন আপনি? ভয় চোখ মুখ কুচকে ফেলল আরিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হানি। বলে রুম থেকে রেখে বের হয়ে গেল রিশান। আরিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রিশানের যাওয়ার দিকে। সে জানে না যে রিশান তাকে পছন্দ করে, তবে এটা সত্য যে আরিয়াকে কারোর সাথে রিশান সহ্য করতে পারে না, আরাফকে তো একদমই না। আরিয়া মাহবুব দৃষ্টি, বাবা রায়ান মাহবুব আর মা রেনা মাহবুবের একমাত্র মেয়ে। অবশ্য ওর বড় ভাই ইসমামও আছে, সে একজন সাইকোলজিস্ট। আরিয়া এবার মেডিকেলে 3rd ইয়ারের শিক্ষার্থী, টিএফসিতে পড়ছে। আর সে রিশানদের বাড়িতে থাকছে, তাদের বাসা থেকে তার কলেজ অনেক দূর। তাই রিশান শাহরিয়ার একজন ইয়াংগেস্ট বিজনেসম্যান, বাবা রেহান শাহরিয়ার ও মা ঋষিতা শাহরিয়ারের একমাত্র পুত্র। ওর বড় একটা বোনও আছে, নাম রিশা শাহরিয়ার। রিশানকে বর্তমান তরুণদের আইকনও বলা চলে। একজন ইয়াঙ্গার বিজনেসম্যান বলে কথা, বাইরের প্রায় বেশ কয়েকটি দেশেও তার বিজনেস রয়েছে। রিশান চলে যাওয়ার পর আরিয়া চুপি চুপি রুম থেকে বের হলো। ওকে মেরে দেখলো রিশানকে কোথাও দেখা যাচ্ছে কিনা। না, কোথাও নেই। চারিদিকে চোখ বুলিয়ে তারপর চলে এলো ওর ফুপির রুমে। সে এখনো ভয় ভয়ে আছে, রিশান না আবার কি করে বসে। এমনিতেই আজ যে প্রথম রিশানকে রাখতে দেখলো আরিয়া। সে ভাবছে, ইস, কেন যে গেলাম আরাব ভাইয়ের রুমে। ওই অথইটাকে বলছিলাম আরাব ভাইয়ের গিটার টানতে, মেয়েটা এত ঘাটতেরা, কথা শোনে না, তার জন্য গিয়ে ফেসে গেলাম এইভাবে। অথই হলো রিশা আপুর একমাত্র মেয়ে, নাম তার অথই মুবাশশারা। আর আরাফ হলো রিশানের চাচাতো ভাই। ওর চাচারা আর রিশানরা একসাথেই থাকেন, তাই ওদের রুমও একই পাশে। অথইটা প্রচন্ড ঘাটতের একটা মেয়ে, ওর মা বাবা দুজনেই ভালো। জানি না মেয়েটা এমন হলো কার মতন। নিশ্চয়ই ওর মামা রিশানের মতনই হয়েছে, যেমন মামা তেমন ভাগ্নি। আর আরাব ভাইয়াটাও ওই সময় রুমে না থাকলে কি হতো? বলে
নোখ কামড়াতে লাগলো আরিয়া। তাকে এমন অন্যমনস্ক দেখে রিশানের মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু মামনি, তুমি এমন অন্যমনস্ক হয়ে আছো যে? না 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 মামুনি, এমনি আর কি। হেসে উত্তর দিল আরিয়া। আমি কিন্তু অন্য কিছু টের পাচ্ছি। বলে হেসে উঠলেন রিশানের মা ঋষিতা শাহরিয়ার। বিষয়টা বুঝে আরিয়া মেয়েকে রাগ দেখে রিশানের মাকে বলল, ধ্যাত মামুনি, কি যে বলো তুমি, তুমি আমার কি বাটির পাবে। আমি যাই, শাওয়ার নিয়ে আসি, আজ প্রচন্ড গরম লাগছে। বলে দৌড়ে ওর রুমের দিকে চলে এলো। আস্তে আস্তে বলতে লাগলো, কি বলবো মামুনি, তোমার ছেলে আমাকে আজ যে ঝাড়ি মারলো, তার গরমে আমার যাই যাই অবস্থা। না জানি বেচারা আরব ভাইয়ের কি অবস্থা। বলতে বলতে সে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরিয়া কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বের হতেই চোখ গেল খাটে বসে থাকা মানুষটার দিকে। ওপস, রিশা আপু বসে আছে। এই একটা মানুষের কাছেই আরিয়া নিজের সব কথাই বলে থাকে। খুব প্রিয় তার এই মানুষটা। সে এগিয়ে গেল রিশার দিকে। আরিয়াকে বের হতে দেখে রিশা জিজ্ঞেস করলো, কিরে আরু, আজ কতবার শাওয়ার নিলি? এই নিয়ে 3 বার আপি। কভার থেকে কাপড় বের করতে করতে আরিয়া বলল, আমার ভাইটার ভয়ে তিনবার শাওয়ার নিলি? ও মাই গড, ভাবা যায় ব্যাপারটা। তবে আজ রিশানের ছাড়ি খাওয়ার রিজনটা কি? কথাটি শুনে আরিয়ার চোখে মুখে ভয়ের আভা ফুটে ওঠে। তবু সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, কি আর রিয়াকশন হবে আমার? বিকেলে রুমে ভাল লাগছিল না, তাই তোমার মেয়েকে বলেছিলাম আরব ভাইয়ের রুম থেকে রিশান ভাইয়ের গিটারটা আনতে। গত পরশু নাকি আরব ভাইয়া সেটা নিয়েছিল, কিন্তু তোমার ঘাটতেরা মেয়ে কি আর শুনেছে আমার সেই কথা? বাধ্য হয়ে আমি গেলাম, কিন্তু সেই সময় আরব ভাইয়া রুমে থাকবে কে জানে। আমি রুমে চুপি চুপি ঢুকতেই খেলাম বাড়ি। হঠাৎ পড়ে যেতে গেলেই আরব ভাইয়া আমায় জড়িয়ে ধরে, কিন্তু বিধিভাম তোমার গুণধর ভাই সেটা দেখে ফেলে আর আমায় টেনে নিজের রুমে এনে শুরু করলো এলাহি কাণ্ড। উপস, দেখছিস কত ভালোবাসে তোকে আমার ভাইটা, আর তুই সেটা বুঝিসই না। আর তুই তো জানিস যে রিশান তোকে অন্য কারোর সাথে সহ্যই করতে পারে না। ভালোবাসি না চাই, ভালোবাসলে এমন করে বকতে পারতো না। ধাক্কা কি আমি এমনি এমনি খেয়েছিলাম নাকি? অনিচ্ছাকৃত তো খেয়েছিলাম, তার জন্য এমন করে বকবে? ছোট ছোট করে বলল আরিয়া। কখন যে বুঝবি তুই আমার ভাইটাকে, আল্লাহ ভালো জানেন। বাই দ্য ওয়ে, কাপড় পাল্টে নিচে আর। বলে রিশা চলে এলো। আসছি। ভালোবাসে, ভালোবাসলে এমন করে বকা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টিয়ে নিজেকে নিজেই জিজ্ঞেস করছে আরিয়া। দেখ, অত কিছু বুঝি না। গিটার বাজানোটা এতই পছন্দের তোমার আরু পাখি? ওকে, তোমায় কাল একটা গিটার কিনে দেবো। আর তুমি জানো না, তোমায় আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। কেন তুমি বোঝো না আমায়? হোয়াই? যে ছেলের সাথে প্রেম করার জন্য মেয়েরা লাইন দেয়, সামান্য মেয়ে হয়ে তাকে বুঝতে চাইছো না আরু পাখি? তুমি কি করলে তুমি আমায় বুঝবে বলো? রিশান গাড়ি চালাচ্ছে আর নিজে নিজেই আওড়াচ্ছে কথাগুলো। হঠাৎ বাসার সামনে আসতেই রিশানের চোখ গেল বাসার সামনে মোড়ে দোকানের আরিয়ার দিকে। সে তাকে দেখতে পেল আরিয়া আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলছে, একদম ছোট্ট মেয়ের মতনই। কে বলবে সে মেডিকেলে 3rd ইয়ারের স্টুডেন্ট? তাকে লাগছে একদম ক্লাস 9 10-এ পড়ুয়া মেয়েদের মতো। রিশান গাড়ি থামিয়ে একমনি আরিয়ার দিকে তাকিয়ে রইল। সে তার আরু পাখিকে নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর রিশানের চোখ গেল রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটের দিকে। তারা লোলুপ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে এটা ওটা বলে হাসাহাসি করছে। সেটা দেখা মাত্রই রিশানের চোখ মুখ রেগে লাল হয়ে গেল। সে গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেল। এদিকে আরিয়ার এতক্ষণ খেয়ালই ছিল না যে সে বাসার বাইরে, কিন্তু তার সামনে রিশানের গাড়ি দেখে মাথা ভন ভন শুরু করে দিল। সে তো ভেবেই নিল
আজ সে শেষ। তাকে হয়তো রিশান এখানে দেখে নিয়েছে। অনেকবার রিশানের নিষেধ সত্ত্বেও সে বাইরে চুরি করে বের হয়েছে, কিন্তু আজ যে রিশান তাকে দেখেছে, হয়তো সেটা ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে এলো। কিন্তু গাড়ির ভেতর কাউকে না দেখে সে একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ বাদিকে তাকাতেই তার চোখ ছানা পড়া, কারণ সেখানে কিছুক্ষণ আগের ছেলেগুলোকে রিশান কলার ধরে টানতে টানতে সামনে নির্জন জায়গাটিতে নিয়ে যাচ্ছে। সাথে পিছু পিছু রিশানের গার্ডসরাও যাচ্ছে। আর ছেলেগুলো তো তারাই যারা কিছুক্ষণ আগে আরিয়াকে ডিস্টার্ব করেছিল বাসার থেকে আসার সময় রিশানের গেটের কাছে। আরিয়া মনে মনে বলে উঠল, আরে এরা সেই ছেলেগুলো না কিছুক্ষণ আগেও আমাকে ডিস্টার্ব করেছে? আর রিশান ভাইয়াও কেন তাদের এমন করে নিয়ে যাচ্ছে সামনে নির্জন জায়গাটিতে? সেখানে তো রাতের বেলা কেউ যায় না, তার মানে কোনো গন্ডগোল করেছে আবার ছেলেগুলো। না, রিশান ভাইয়ার এত রাগ হওয়ার কথা না। না, আমায় গিয়ে দেখতেই হবে। বলে সেও রিশানের পিছু নিল। রিশান ছেলেগুলোকে নিয়ে নির্জন জায়গাটিতে এলো, তারপর তাদেরকে ছুঁড়ে মারল সামনে, যার ফলে একজন পাশের বটগাছটাতে খেলো ধরাম করে একটা বাড়ি। শুরু হলো তার মাথার রক্তক্ষরণ। তারপর রিশান নিচের বেল্ট খুলে এলো পাথারি ছেলেগুলোকে মারতে শুরু করলো। এমনভাবে মারছে ছেলেগুলো কথাই বলতে পারছে না, যেখানে পারছে সেখানেই মারছে, আর মারতে মারতে বলছে, তোদের সাহস কি করে হয় আমার কলিজাফোনার দিকে লোলুপ দৃষ্টিতে নজর দেওয়ার? বল, আমায় বল, কেন বলছিস না? বল না, কে দিয়েছে এমন সাহস তোদের? রিশান ওদের মারছে আর বলছে। মাত্রাধিক রাগের কারণে রিশানের চোখ দুটো রক্ত লাল হয়ে এসেছে, যা দেখে একজনের অন্তরাত্মা কেঁপে উঠল। আর ছেলেগুলোর তো কথাই বের হচ্ছে না মার খাওয়ার কারণে। তবুও প্রচণ্ড কষ্টে একজন বলে উঠল, স্যার দয়া করুন, আমাদের মাফ করে দিন। আমরা আর কোনোদিনও এমন করব না। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করুন স্যার, আমরা প্রমিস করছি আর কখনো করব না এমন। তো আবার প্রচণ্ড কষ্টে একজন বলে উঠল, কিন্তু রিশানের থামার কোনো নামই নেই। ছেলেটির বলা কথাগুলোও যেন রিশানের কান পর্যন্তই পৌঁছালো না। সে মারছে তো মারছেই। এভাবে মারতে থাকলে যেন ছেলেগুলোকে এখানেই মারা পড়বে, সেটা তো হওয়ার নয়। ছেলেগুলো রিশানের হাতে পায়ে ধরছে, তবু রিশানের মনে দয়া মার ছিটে ফোটাও আগত হচ্ছে না। সে যেন আজ হিংস্রিত একটা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। আমার কলিজার দিকে তাকানোর আগে তোদের 10 বার ভাবা উচিত ছিল। বলতে বলতেই মারতে লাগলো রিশান। ছেলেগুলোর অবস্থা প্রায় শোচনীয়। নাক মুখ দিয়ে রক্ত ফেনা ঝরতে শুরু করলো, আর প্রত্যেকটাই কাঁচা মুরগির মতো লাফাচ্ছে। আরিয়া এতক্ষণ গাছের আড়ালে সবকিছুই পরখ করছিল, কিন্তু ছেলেগুলোর এমন অবস্থা দেখে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। সে ভেবেই পাচ্ছে না এমন শান্তশিষ্ট ছেলেটি এত রাগ আগে সে দেখেনি। তাদের বাড়িতে সে একটা বছর থাকছে, অথচ সে রাখলে যে এতটা হিংস্র হয়ে যায় সেটা ভাবতেই কষ্ট হচ্ছে আরিয়ার। সে তো ভেবেই নিল রিশান আজ ছেলেগুলোকে মেরে ফেলবে, আর মনে মনে আন্দাজে বলছে, কেন যে ভাই আমায় ডিস্টার্ব করতে গেলি? এবার বুঝতেই পারছিস ডিস্টার্বের ফলটা কেমন। না, আমায় কিছু একটা করতে হবে। বলে সে ভাবতে লাগলো। হ্যাঁ, এটাই করতে হবে, পরে যা হবার হোক। বলেই সে দৌড়ে গিয়ে রিশানকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ কারো জড়িয়ে ধরতে রিশান চমকে উঠল, কিন্তু আরিয়ার আওয়াজ শুনে মুখের সেই চওড়া মুচকি হাসিটা ফুটে উঠল রিশানের। তার মানে তার কলিজা ভুনায় তাকে জড়িয়ে ধরেছে। আরিয়া রিশানকে জড়িয়ে ধরেই বলছে, ওনাদের অন্তত আরেকটা সুযোগ দিন প্লিজ। মানুষ মাত্রই তো ভুল, প্লিজ আমার কথাটা শুনুন। রিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আরিয়া। ওকে আরু পাখি, তোমার কথা কি আমি ফেলতে পারি? আমার একমাত্র কলিজা ভুনা তুমি। রিশানও এক হাতে আরিয়াকে জড়িয়ে ধরে।
রিশান গার্ডসদের নির্দেশ দিল তাদের হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে, আর সে আরিয়াকে নিয়ে বাড়ি চলে এলো। আরিয়া এখনও রিশানের মারগুলোর কথা মনে মনে ভেবেই ভয় আছে, না জানি এখন তার অবস্থা কেমন হয়। মিনিট কয়েক পর তারা বাড়িতে পৌঁছে গেল। রিশানের মা মিসেস ঋষিতা রিশানের সাথে আরিয়াকে দেখে চমকে গেল। তার চেয়েও বেশি চমকে গেল রিশানের ঘামার্ত শার্ট ও আরিয়ার কান্না মাখা মুখ দেখে। আর আরিয়া তো বাসায় ছিল, এমনকি সন্ধ্যার সময় ওনার রুম থেকে গিয়েছিল। তাহলে রিশানের সাথে গেল কেমনে? তবুও তিনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, রিশান বাবা, তোমার আসতে এত লেট হলো যে? কোথাও গিয়েছিলে কি? না মম, এই এমনি। তাহলে এভাবে ঘেমে গেলে যে? আর আরিয়ার চেহারার এই অবস্থা কেন? আরিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন রিশানকে। তোমাদের কতবার বলা হয়েছে যে আরিয়াকে বাসার বাইরে যেতে বাদ দিতে? রেগে গিয়ে রিশান, আমরা তো দিইনি। তাহলে কি উড়ে উড়ে চলে গিয়েছিল সে? কি হয়েছে সেটা বলবি তো? তারপর রিশান ঘটে যাওয়ার সবকিছুই ওর মাকে খুলে বলল, তবে মারামারি কথাটা ছাড়া। তাতে তার মা, ছোট মেয়ে তাই তো একটু অমন করছে। আরিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রিশানের মা বলল, মম, তুমি ওকে ছোট মেয়ে বলছো? মেডিকেল 3য় বর্ষের ছাত্রী, তাও সে ছোট? হাউ ফানি। হেসে বলল রিশানের বোন রিশা। আমি আবারও মানা করছি যেন নেক্সট টাইমে ওকে বাইরে যেতে না দেখি। যদি দেখি তো তাহলে আর কিছু বলার দরকার নেই। আর আপনি আমার জন্য 1 কাপ কফি করে আনেন রুমে। রুমের দিকে পা বাড়াতেই আরিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায়। আমি পারবো না। ফোপাতে ফোপাতে উত্তর দিল আরিয়া। আবারও আরিয়ার দিকে ফিরে ওকে, দেখা যাক তাহলে বলে টেডি স্মাইল দিয়ে হন হন করে রুমের দিকে চলে গেল রিশান। পারবো না মানে পারবো না, জাস্ট ফাইনাল। বলে আরিয়াও রুমের দিকে চলে গেল। সে জানে তাকে কফি নিতেই হবে, তাই ফ্রেশ হয়ে চলে গেল সে। তারপর ফ্রেশ হয়ে মা বাবার সাথে কথা বলে ফোন রেখে দিল। তাদের এই অবস্থা দেখে রিশা আর তার মা ঋষিতা হেসে উঠলেন। তারপরে যে যার রুমে চলে গেল। কিছুক্ষণ পর আরিয়া কফি নিয়ে রিশানের ঘরের দিকে যেতে লাগলো। রুমের বাইরে থেকে উকি মেরে দেখলো রুমে কেউ নেই, তাই সে চুপি চুপি রুমে ঢুকে গেল। তারপরও চারপাশে নজর বুলালো। না, রিশান ভাইয়াটা দেখি রুমে নেই। বড় বাজে বেঁচে গেলাম বাবা। পাশের টেবিলে রিশানের ব্যবহৃত সানগ্লাসটা চোখে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো আর নিজেই নিজেকে বলতে লাগলো, কেমন লাগছে আমার রিশান সাহেব? আপনি যে নিজেকে ভিলেন ভাবেন, তার চেয়েও 1000 গুণ ভিলেন আমি। প্রতিদিন সিআইডি দেখি, কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু লুকানো যাবে না। আপনি যে আমায় ভালোবাসেন সেটা আমি তদন্ত করে বের করে ফেলেছি। সানগ্লাসটা নাকের ডগায় এনে ফিল্মি স্টাইলে দাঁড়িয়ে। তাই নাকি আরু পাখি? হঠাৎ কারোর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল আরিয়া। পিছনে ফিরে দেখল রিশান দরজার সাথে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত রেখে মুখ পাকা করে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কখন এলেন রিশান ভাইয়া? সানগ্লাস খুলতে গিয়ে তোতলাতে তোতলাতে বলল আরিয়া। উফ, সানগ্লাসে তোমাকে একদমই মিসেস রিশান সাহারিয়ার মতন লাগছে। খোলো না ওইটা। বলে আরিয়ার দিকে এগোতে লাগলো রিশান। আপনি এদিকে আসেন কেন? বলে পিছোতে লাগলো আরিয়া। একসময় দেয়ালে পিঠ ঠেকে গেল আরিয়ার। দুজন এখন দুজনেরই নিকটে। রিশানের মুখে গরম নিঃশ্বাস পড়ছে আরিয়ার মুখে, আর সেই প্রতিটি নিঃশ্বাসেই কেঁপে উঠছে আরিয়া। রিশান আরিয়ার মুখে স্লাইড করতে করতে বলতে লাগলো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তাহলে তদন্ত করা হয়ে গেছে, তাই না আরু পাখি? মানে হ্যাঁ। চোখ মুখ খিচে জবাব দিল আরিয়া। দ্যাটস অল রাইট। আমি ছাড়ুন।
রিশানের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা বৃথা করে আরিয়া। এমন করো না আরু পাখি। মুখে স্লাইড করতে করতে বলছে রিশান। আমি ফুপির কাছে যাব। ছাড়ানোর চেষ্টা করে। আরিয়ার বাধা দেওয়ার চেষ্টা বেশি করার ফলে রিশানের কাছে আরিয়ার চক্ষু যুগল চরক গাছ। গোল গোল হয়ে গেল আরিয়ার চক্ষু জোড়া। রিশান যে এমন কাজ করবে সেটা সে কস্মিন কালেও ভাবেনি। তার বাধা দেওয়াতে রিশান আরিয়ার ঠোঁট যুগল নিজ আয়ত্তে নিয়ে নিয়েছিল। তবুও আরিয়া আরো বেশি জোরাজোরি করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। সে যতই থাকাক না কেন রিশানের সিক্স প্যাক বডির সাথে কিছুতেই পেরে উঠছে না। এদিকে রিশান মনের স্বাদ মিটিয়ে তার প্রেয়সী ঠোঁট যুগল চুষছে। এতে আরিয়া আর বৃথা চেষ্টা না করে রিশানকে জড়িয়ে ধরে পাল্টে রেসপন্স দিতে শুরু করলো। কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। তার নিজেদের নিয়ে এতটাই মগ্ন যে বাহ্যিক পরিস্থিতির কথা ভুলেই বসেছে। অন্তত দরজাটাও লাগিয়ে আসেনি। আর বাসায় এসেছে কিছুক্ষণ হলো। রান্নাঘরে গিয়ে তার মামুনির মানে রিশানের মায়ের কাছে জিজ্ঞেস করছে, মামুনি, রিশান ভাইয়া কই? এখন অফিস থেকে আসেনি? ফিল্টার থেকে পানি নিতে নিতে বলছে আরাফ। রান্নাঘরে কাজ করছিলেন আরাফের মা জিনিয়া শাহরিয়ার আর রিশানের মা ঋষিতা শাহরিয়ার। আরাফের আগমনে তারা চমকে যায়। মিসেস ঋষিতা আরাফকে দেখে বলেন, ওহ আরাফ, হ্যাঁ এসেছে তো, হয়তো নিজের রুমে আছে, গিয়ে দেখে এসো। ওকে মামুনি, খিদে লেগেছে। আর আপু, অথই মামুনি আর আরিয়া কই? ওর রুমে বসে ওর আম্মুর মোবাইলে গেমস খেলছে। আর কি, আর রিশা আরিয়া গল্প করছে হয়তো। আরাফের হাতে কফি দিয়ে বললেন মিসেস জিনিয়া, অর্থাৎ আরাফের মা। ওকে, আমি তাহলে যাই। বলে আরাফ রিশানের রুমে পা বাড়ায়। আরাফের ব্যবসায়িক কাজে আলাপের জন্যই রিশানের রুমে যাচ্ছে। ব্যবসা খারাপের দিকে চলেই রিশানের কাছ থেকে পরামর্শ নেয় আরাফ। এতে সে বেশ উপকৃত হয়। রিশান খুব সহজেই এর সমাধান বের করে দেয়। কি আছে এই ছেলের মাঝে সেটাই বোঝে না আরাফ। একদম ধীরে সুস্থেই সকল কিছুর সমাধান করে রিশান। তাই আরাফ তার ইন্সপিরেশন পার্সন হিসাবে রিশানকেই মানে। দুজনের মাঝে অনেক কিছুই মিল। পরিবারের সকলের চোখের মণি এরা দুইজন, রিশান শাহরিয়ার এবং আরাফ শাহরিয়ার। দুজনেরই বাবারা একই দিন কার অ্যাক্সিডেন্টে মারা যায়। যখন তারা মাস্টার্সে লেখাপড়া করছিল তখন তাদের মৃত্যুতে সকলে ভেঙে পড়লেও এই দুজন পাহাড়ের মতো অনড় ছিল। তারা জানতো তাদের বাবা কার অ্যাক্সিডেন্টে মরেনি, কারণ সার্ভিসিংয়ের দিন এরা ছিল, বরং তারা এখনো বেঁচে আছে। সে খবরও তারা জোগাড় করে নিয়েছে। এখন তারা ফিরিয়ে আনবে, সেটা শুধু সময়েরই অপেক্ষা। এখন আজ 4 বছর তারা মিসিং। তাদের বাবাদের অপহরণ করা হয়েছিল তাদের সম্পত্তি লাভের আশায়, কিন্তু কে বা কারা করেছে সেটাই জানতে পারছে না আরাফ রিশান। তবে এটা সত্য যে তাদের বাবারা এখনো বেঁচে আছে আল্লাহর কৃপায়। যাই হোক, রিশানের রুমের 2 ঘর আগে রিশার রুম। সে উঁকি মেরে দেখেছে অথই মোবাইলে গেমস খেলছে। পাশে শুয়ে রিশা বই পড়ছে। তাই সে তাদেরকে ডিস্টার্ব না করে রিশানের রুমের দিকে চলে এলো। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার, সকলের কাজ নিয়ে ব্যস্ত হলেও আরিয়াকে কোথাও দেখা যাচ্ছে না যে? তাহলে কি রিশানের রুমে আরিয়া? মনে হয় সকলের অনুপস্থিতিতে দুজনে চুটিয়ে প্রেম করছে। আচ্ছা, দেখা যাক। বলে সে রিশানের রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশ করতেই থমকে গেল সে। যেটা ভাবছিল সেটাই। রিশান আরিয়াকে দেয়ালের সাথে লাগিয়ে কিস করছে, আর আরিয়াও রিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। যা দেখে আরাফের চোখ চরক গাছ। মনে মনে বলছে, তাহলে ভাইয়া এই
তুমি তলে তলে টেম্পো চালাও আর আমরা চালালেই হরতাল। বাবা, কি সুন্দর ব্যাপার, মামনিকে বলতে হবে। মনে মনে বলছে আরাফ। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন তারা থামছেই না, আরাফ চিল্লিয়ে বলে উঠল, আমি কিছু দেখিনি। হঠাৎ কারোর চিৎকারে রিশান আরিয়ার সম্বিত ফিরে এলো। তারা এতটাই মশগুল ছিল নিজেদের নিয়ে যে পারিপার্শ্বিক চিন্তাই করেনি। আরাফের চিৎকারে দুইজন দুই দিকে ছিটকে যায়। কেউ আরাফের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। আরিয়া দৌড়ে নিজের ঘরে চলে এলো। আরিয়া নিজের রুমে এসে ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে, আর মুচকি মুচকি হাসছে। ইস, কি লজ্জা! এখন আমি তাদের সামনে যাব কেমনি? ধ্যাত! বিড়বিড় করে বলছে। রিশা আরিয়াকে খুঁজতে এসে দেখলো আরিয়া বিছানায় বসে বিড়বিড় করছে আর মুচকি মুচকি হাসছে। সে ভাবলো, এ কি, আরও কি পাগল হয়ে গেল নাকি? বলে সে আরিয়ার দিকে এগিয়ে এসে থুতনিটা ধরে জিজ্ঞাসা করলো, কিছু না আপি, এমনি আর কি। আমি তো অন্য কিছুর আভাস পাচ্ছি রে। চোখ ছোট ছোট করে বলল রিশা। ধুর, ভাল লাগে না। বলে আরিয়া নিচে রিশান আরাফের মায়ের কাছে রান্নাঘরে চলে গেল। এদিকে রিশানকে একা রেখে ব্যবসায়িক বিষয়ে আর আলাপ না করে নিজের রুমে হাসতে হাসতে চলে আসলো আরাফ। বেচারা রিশানের মুখটা তখন দেখার মতন ছিল। একদম লজ্জায় আরাফের দিকে তাকাতে পারছিল না রিশান। তাই আরাফও কিছুই না বলে চলে এলো। তারপরে নিচে তাদের খেতে ডাকলেও আরিয়া রিশান একজনও যায়নি খেতে। খাবে না বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কথা কি আর পেটে থাকে? আরাফ খাওয়া শেষে রিশার রুমে গিয়ে রিশাকে সবকিছু A to Z বলে দিল। রিশাও আরাফের কথা শুনে হাসতে হাসতে শেষ। এখন সে আরিয়াকে পচাতে পারবে। বেচারি আরিয়া। বস, রিয়া সেনের সব কিছুর খবর নিয়ে এলাম। সে কাল চৌধুরী গ্রুপের সাথে মিটিংয়ে যাবে, হোটেল টাওয়ারেই নেয়, কিন্তু কোনো গার্ডস নেবে না। এটাই একমাত্র সুযোগ। ইয়েস বস। লোক লাগিয়ে দে। কালকের পর থেকে আমি নিজেই হয়ে যাব আবারও এই অন্ধকার জগতের কিং। ইয়েস বস, কালকে রিয়া সেনের খেল খতম। মিস্টার পাফারিশ, টুমোরো উইল ফিনিশ ইউর গেম। The reign of Dragon King will start from tomorrow. বলে জোরে চিৎকার করে হাসতে লাগলো আগন্তুক ব্যক্তিটি, তার সাথে তার সহযোগীটিও। কাল হয়তো রিশানের জীবনের শেষ দিনও হতে পারে। হয়তো মৃত্যু তার পথ সে বসে আছে, তাই সে তার প্রিয় মানুষটির ছোঁয়া পেয়েছে। হয়তো এটাই ওর শেষ পাওয়া প্রিয় মানুষটার কাছ থেকে। দেখা যাক কাল কি হয়। আজ ঘুমটা তেমন গাঢ় হলো না রিশানে, তবে আলসেমিও কাটছে না, কারণ আজ তার কোম্পানির মিটিং আছে চৌধুরী গ্রুপের সাথে। গতকাল রাত ঘুমানোর আগে ওর মা মিসেস রেহানকে, মানে রিশানের মাকে এখন মিসেস রেহান বলা হবে, কারণ রিশানের বাবার নামই তো রেহান শাহরিয়ার, বলে দিয়েছিল আজ তার সকাল সকাল বের হতে হবে। কিন্তু কেন বের হবে সেটা জিজ্ঞেস করলে বলে মিটিং আছে। এতে ওর মা বেশ অবাক হলো, কারণ এত সকাল সকাল কেউ মিটিংয়ে যায় নাকি, তাও আবার সকাল 7টায়। তবে সেটা মিটিং নাকি অন্য কিছু তা তো শুধুমাত্র রিশানই জানে। ও বলে একটা, কিন্তু করে তার ঠিক উল্টোটা। সে মুখের চওড়া বাঁকা হাসি দিয়ে নিজে নিজে বলছে, অন্ধকার জগতের সবচেয়ে বিষাক্ত মানুষের সাথে পাল্লা নিতে গেলে মিস্টার ড্রাগন নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? কিন্তু আফসোস, এই খেলায় একমাত্র তোর সহযোগী তোর কাল হয়ে দাঁড়াবে ড্রাগন কিং। যাই হোক, সে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। তাকে নামতে দেখে তার মা মিসেস রেহান এগিয়ে এলেন ছেলের কাছে। খুব সকাল সকাল তো উঠলে, চলো ব্রেকফাস্ট করে নাও। না মম, একেবারে কাজ শেষ করেই খাবো। তুমি তো জানোই আমি কাজ সমাপ্তির পরেই খাবার মুখে তুলি, তাই আর কি।
আর আরাব কোথায়? ওকে দেখছি না যে। চারিদিকে তাকিয়ে রেডি হচ্ছে দেখছি, এখন আসবে মনে হয়, তুই খেতে বস। অথৈকে সাথে নিয়ে নিচে নামতে নামতে বলল রিশা। না আপি, কাজ শেষে একেবারে অর্থে মামার কাছে আসো তো। বলে রিশান অথয়ের দিকে হাত বাড়িয়ে দিল। অথয়ও মামার কাছে দৌড়ে চলে এলো, একেবারে কোলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আরাফও চলে এলো। একদম ভদ্রতার সাথে রিশানের পাশে গিয়ে বসলো আরাফ। ভাইয়া তুমি রেডি? রিশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আরাফ। ও আরাব, হ্যাঁ রে আমি রেডি। খেতে খেতে উত্তর দিল রিশান। হো হাই সি। তো আর কি খবর? মুচকি হেসে জিজ্ঞাসা করলো আরাফ। প্রশ্নটা কেমন সেটা রিশান আগে বুঝতে না পারলেও এখন তার কাছে ক্লিয়ার যে আরাফ কালকে ঘটনাটাকেই ইন্ডিকেট করছে। তাই তার মাথায় চাটি মেরে বলল, আরাব তুই তো দেখি খুব পেকে গেছিস। চোখ রাঙিয়ে বলল রিশান। এই রিশানের চোখ রাঙানো দেখলেই আরাফের হৃৎপিণ্ডটা ঠুকপুক ঠুকপুক করে। জানে সে এই চোখ রাঙানোর মানেটা কি। না না মানে এই আর কি। তোতলে উত্তর দিল আরাফ। আচ্ছা চল, আমাদের আবার বেরোতে হবে। চলো। কিন্তু হঠাৎ রিশান থেমে যায়, কারণ তার যে তার আরো পাখিকে দেখে যেতে হবে না, না হয় মনটা একদমই মানবে না। তাই সে আরাফকে বলল, একটু বস, আমি আসছি। বলে উপরে একদম রুমের দিকে চলে গেল। এদিকে আরাফ আর রিশা দুজন বলাবলি করছে। বেচারা ভাইয়াটা আরুকে দেখতে গেছে, একদম মনটা টিকে না ভাইয়ার। হাসতে হাসতে বলছে আরাফ। আসতে বলো আম্মু, মামনি শুনে ফেলবে। আরাফের মাথায় চাটি মারে রিশা। আউচ আপু লাগছে তো, তুমিও না একদম। বলে মুচকি এসে বাইরে চলে এলো। রিশান একদম আরিয়ার রুমে চলে এলো। দেখলো আরিয়া একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। তাকে দেখতে একদম মায়াবী লাগছে, যেন একটা বারবিটল শুয়ে আছে। রিশান আলতো করে আরিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে মিনিট দুয়েক চুষল। আরিয়াও ঘুমের ঘোরে রিশানের সাথে রেসপন্স করলো। এতে রিশানের মুখে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। তারপর সে বেরিয়ে গেল রুম থেকে। নিচে এসে তার মা, চাচি আর আপুকে বলে বেরিয়ে পড়লো কাজে। বাইরে এসে দেখতে পেল আরাফ গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। সেও গিয়ে তার পাশে দাঁড়ালো। তারপর তার বেস্ট ফ্রেন্ড সাহিলকে কল করলো। আজ রিশানের কি কাজ সেটা আর কেউ না জানলেও সাহিল ঠিকই জানে রিশান আরাফকে নিয়ে কোথায় যাবে সেটা। সাহিল একদম রিশানের নিজ ভাইয়ের মতো। প্রতিটি ক্ষণেই পেয়েছে সে সাহিলকে। নিজের কাজ রেখেই সে আগে রিশানের কাজ করে দেয়। সে নিজেকে কথা দিয়েছে, নিজের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে হলেও সে রিশানকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তবে রিশানের বেশভূষা কেউ না বুঝলেও সাহিল ঠিকই বুঝে যায়। তাই রিশানের সাহিলকে এত ভালো লাগে। সাহিল ঠিকই ওর মনের কথা বুঝে ফেলে। সে সাহিলকে চোখ বুঝে বিশ্বাস করে, আর সেও এই বিশ্বাস ভাঙবে না সেটা তার কাছেই প্রমাণ দেয়। রিশান সাহিলকে ফোন দিল। ওপাশ থেকে ফোন ধরতেই রিশান দুষ্টুমি করে ঘুমের মধ্যে কথা বলার ভান করে জিজ্ঞেস করলো, কেমন আছিস বন্ধু? ঘুমো ঘুমো চোখের ভান ধরে প্রশ্ন করলো রিশান। বন্ধু ভালো আছি, তুই তো নাকি বেরিয়েছিস এখন? না তাড়াতাড়ি আয়। ওপাশ থেকে মুচকি হেসে জবাব দিল সাহিল। রিশান অবাক হয়ে গেল, কারণ সে কেমনে জানে, কিন্তু কেউ তো বলেনি। তবু রিশান জিজ্ঞেস করলো, আচ্ছা আসছি, কিন্তু তুই কেমনে জানিস আমার বের হওয়ার কথা? জেনেছি কোনো একভাবে, জাস্ট চিল ইয়ার। ওকে, জাস্ট ওয়েট, অনলি 15 মিনিটস। ওকে বলে কল কেটে দিল সাহিল। এদিকে রিশানও
দ্রুত বেরিয়ে গেল আরাফকে নিয়ে, কিন্তু কোনো গার্ড সাথে নিল না। এতে আরাফ বেশ অবাক হলো। যে ছেলে গার্ডস না হলে চলেই না, সে আজ গার্ডস নিচ্ছে না। ব্যাপারটা হজম হলো না আরাফের। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, সে ভাবছে। তাহলে কি? না না, এটা সম্ভব নয়। রিশান আরাফকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সে কিছু করবে না। এমন হাজারো প্রশ্ন এসে খেলা করছে আরাফের মাথায়। সেসব ঝেড়ে সামনের দিকে মনোযোগী হলো। এদিকে গতকাল রায়হান নামের লোকটি তার বসকে ইনফরমেশন দিয়েছিল রিশান 8:30 নাগাদ ব্রিজের সামনে দিয়ে যাবে, কিন্তু এখন 9:15 মতন পার হতে গেল, কিন্তু তার দেখা নেই। এদিকে রায়হানের বস ক্ষিপ্ত হয়ে ওকে জিজ্ঞেস করলো, রিশান তো এখনো আসছে না, সে কি আসবে নাকি? বস আসার কথা, কিন্তু দেরি হচ্ছে হয়তো। আমার এখনই চাই ওকে, এট এনি কোস্ট। রেগে গাড়ি প্যাডেলে লাথি মারল বস বলে ডাকা লোকটি। ও ওকে বস। প্রাণ নিয়ে দৌড়ে পালালো রায়হান। কিছুক্ষণ পর রায়হান এসে তার বসকে বলতে লাগলো, বস রিশান আসছে। দৌড়ে এসে বলল রায়হান। সাথে কি কেউ আছে? হাসি মুখে জিজ্ঞেস করলো বস। না, ও ড্রাইভার ওদের কথার ফাঁকে আমাকে এইমাত্র ইনফরমেশন দিল যে তারা আমাদের চেয়ে মাত্র 2 কিলোমিটার দূরে। ওয়েল, দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ রায়হান। দ্যাটস ইউ অলওয়েজ গিভ মি অল ইনফরমেশন অ্যাবাউট রিশান। থ্যাঙ্কস গাইস। এস বস, কিছুক্ষণ পরে তো বুঝবি আমার ভাইকে লুকিয়ে রাখার ফল। আমার ভাইপোই সব বের করবে। যদিও রায়হান তার বসকে চোখে দেখেনি, কিন্তু এই কণ্ঠস্বরটা বেশ পরিচিতই লাগে। সে সবসময় এই স্বর নিয়ে গরমিল পাকায় ফেলে। কিছুক্ষণ আগেই ঘুম ভাঙলো আরিয়ার। সে স্পষ্ট মনে করতে পারছে রিশান তার রুমে এসেছিল এবং তাকে। উফ, এই ছেলের কমন সেন্স বলতে কিছুই নেই। ঘুমের মাঝেও এনে লাগবে, যদি কেউ দেখে যেত। সে বিড়বিড় করছে আর মুচকি মুচকি হাসছে। যদিও গতকালের পর থেকে তার এখন রিশানের প্রতি এক আলাদা একটা ফিলিংস জন্ম নিয়েছে, তবু সে বুঝতে পারছে না সেটা কি। আসলে ভালোবাসেন নাকি অন্য কিছু, কিংবা ক্ষণিকের। ধর, এসে পরে ভাববো বলে ওয়াশরুমে চলে গেল। আরিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অথই বসে আছে। এই মেয়েটা রিশানের মতো চারা হলেও ওকে আরিয়ার বেশ ভালোই লাগে। একদম কিউট একটা মেয়ে, যেন পৃথিবীর সব কিউটনেস তার মাঝেই ছড়িয়ে আছে। সে গিয়ে অথইকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট হয়েছে মামুনি? ভ্রুকুচকে আরিয়া, না, তোমার সাথেই করব। আজ মামা নেই, তাই তুমিই আমার ব্রেকফাস্টের সঙ্গী মামি। আরিয়া বেশ অবাক হলো, তবে বেশ অবাক হলো অথয়ের মুখে মামি ডাক শুনে। ওর ভালোই লেগেছে। সে ভাবতে লাগলো আজ রিশান বাড়িতে নেই শুনে। কাল তো ছিল, কিছুক্ষণ আগেই তো। তাহলে কি ক্ষণিকের আগেরটা আমার ভ্রম ছিল? গেল কই রিশান ভাইয়া? তাহলে কালকেরটা মিথ্যা? না, এ হতে পারে না। ও হয়তো অফিসের কাছে গেছে হয়তো। আরিয়াকে এমন ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে অথয় জিজ্ঞেস করলো, মামি, ও মামি, তুমি কোথায় হারিয়ে গেছো? ধাক্কে জিজ্ঞেস করলো অথয়। না না, আছি তো মামুনি। আর আমাকে মামি ডাকছো যে? মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো আরিয়া। আরাফ মামা বলছে তুমিই বাকি আমার রিশান মামার বউ হবে, তাই মামি ডাকছে। আর তোমায় আমার রিশান মামার সাথে খুব মিলাবে। অথয়ের কথায় আরিয়া যেন অবাক হওয়ার শেষ হচ্ছে না। 6 বছরের একটা মেয়ে এমন পাকা বুড়ির মতো কথা বলে। তাই সে মুচকি হাসি দিয়ে বলল, তাই তোমার মামা কি আমায় বিয়ে করবে? ব্রজকাল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। অবশ্যই, আমি কাল মামাকে বলবো। আরিয়ার দুগালে হাত রেখে। আচ্ছা বেশ,
চলো ব্রেকফাস্ট করে আসি, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো। বলে দুজন নিচে চলে গেল। রিশানের গাড়ি গিয়ে থামলো ব্রিজের শেষের মাথায়, যেখানে রায়হানরা দাঁড়িয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, গাড়িতে কেউ নেই, না ড্রাইভার না রিশান। এটা দেখে চরম রেগে গেল রায়হানের বস। সে রেগে রায়হানের কাছে যাবে, এমন মুহূর্তে চারিদিক থেকে ব্ল্যাক জ্যাকেট পরা কয়েকশো লোক তাদের ঘিরে ফেলল। তার মাঝখান থেকে বেরিয়ে আসলো রিশান, আরাফ আর সাহিল, এরপরে আরও একজন, যাকে দেখে বস লোকটি যেন অবাকের শেষ প্রান্তে পৌঁছে গেল। এটা কেমনে সম্ভব? তাহলে কি? কখনোই না, ওকে আমি নিজ হাতেই, না না, এ হতে পারে না। বস লোকটি বারবার ভাবছে আর ঢোক গিলছে। আজ ক্লাসে কিছুতেই মন বসছে না আরিয়ার। গতকালের কথা মনে আসতেই লজ্জামাখা মুচকি হাসি দিচ্ছে। সবার চোখ এড়ালেও ওর বেষ্টু অহনার চোখ এড়ালো না ব্যাপারটা। অহনা বেশ কিছুক্ষণ খেয়াল করছে তার এই চঞ্চল বান্ধবীটা আজ এত চুপ, তাও আবার লজ্জামাখা মুচকি মুচকি হাসছে। সে ভাবছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ডাল মে কুছ কালা হে ভেবে চোখ ছোট ছোট করে আরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আরু তুই এমন করে মুচকি হাসছিস কেন? এনি প্রবলেম? অর আই থিঙ্ক আর ইউ সিক্রেটলি এনজয়িং ইউর অ্যাফেয়ার? মানে কি বলতে চাচ্ছিস অহ তুই? অহনার এমন কথায় ঘাবড়িয়ে জিজ্ঞেস করলো আরিয়া। না, কি বলবো আর, আমার বেস্টু যে প্রেমে পড়েছে তাই জিজ্ঞেস করলাম আর কি। তা আমার জিজুটা কে, রিশান ভাইয়া নাকি? ভ্রজগল কুচকে জিজ্ঞেস করলো অহনা। ধুর, কেউ না। আরে বল, তোর কি অবস্থা? আরিয়া কথা ঘোরানোর জন্যই বলল কথাটি। আমার আর কি হবে, যা আছে তা তো তুই চালাচ্ছিস। হতাশ হয়ে বলল অহনা। তোর সাহিল ভাইয়ার? অহনা আরিয়াকে বলতে না দিয়ে, আরো প্লিজ ওই হনুমানের কথা একদম মুখেও নিবি না, বলে দিলাম। কেন, উনি আবার কি করলেন? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো অহনার দিকে। আর বলিস না, এই আর কি। ও, আমি কে তোর যে শেয়ার করবি? দরকার নেই, আমি গেলাম। বলে যেই না উঠতে যাবে, অহনা তাকে জড়িয়ে ধরে থামিয়ে দিল। বোন, রাগ করিস না, আমি তোকে বলছি তো। তো বল না, কে মানা করেছে? আচ্ছা জানু, রাগ করিস না, বলছি শোন। বড় একটা নিঃশ্বাস ফেলে অহনা আরিয়াকে সব বলতে শুরু করলো। গত 15 দিন আগে সব কিছুই। চোখ বন্ধ করে সাহিলের সাথে অহনার এই 15 দিনে কাটানো প্রত্যেকটা সময় হিসাব কষে দিল সে। চোখ পেয়ে ঝর্ণার মতন অশ্রুজল গড়িয়ে পড়ছে অহনার। আরিয়া অবাক হয়ে শুনছে অহনার কথাগুলো। মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে এই কদিন। আরিয়া 5 দিন কলেজে না যাওয়ার কারণে অহনার সাথেও তেমন কোনো কথাও হয়নি, তাই সে এসবের কিছুই জানে না। আরিয়া অহনাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। অনেক কষ্টে থামালো অহনাকে। তাদের দুজনের জীবনেই এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ আরিয়া জানতেই পারল না। আরিয়া অনেক কষ্টে অহনাকে থামিয়ে বাড়িতে পৌঁছে দিল। দুপুরের দিকে চোখ খুলে তাকালো রিশানের বাবা রেহান শাহরিয়ার। তার পাশে রিশান বসে আছে, তার চোখে অশ্রু। রিশান তার বাবাকে জড়িয়ে ধরে হা মা করে কান্না করে দিল। উপস্থিত সকলের চোখে পানি। আজ 4টা বছর পর দেখতে পেল তার বাবাকে, সাথে প্রাণপ্রিয় চাচুকেও, যার সাথে বেশিরভাগ সময় কাটিয়েছিল রিশান আরাফ দুজনেই। চাচুটি হলো আরাফের বাবা আহান শাহরিয়ার। রিশান আরাফের বাবারা দুজনেই বেস্ট ফ্রেন্ডের মতনে ছিল।
কেউ কাউকে ছাড়া চলতেই পারত না। তারা আপন ভাইয়ের চেয়েও বেশি কিছু ছিল। রিশানের পাশে আরাফ ও তার বাবা আহান শাহরিয়ার বসে আছে। তবে রিশানের বাবার অবস্থা বেশ গুরুতর ছিল বলে তার জ্ঞান ফিরতে লেট হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় ডক্টর রিশানের বাবাকে ডিসচার্জ দিয়ে দিলেন। রিশান বাড়ি কাউকেই জানায়নি। তারা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন বস নামে ডাকা লোকটি দেখেছিল আরাফের বাবা আহান শাহরিয়ারকে। তাকে দেখেই তখন বেশ অবাক হয়েছিল সে, কারণ সে নিজ হাতেই নাকি আরাফের বাবাকে মার্ডার করেছিল। কিন্তু কেমনে আরাফের বাবা বেঁচে গেল সে জানতে পারেনি। ফ্ল্যাশব্যাক। রাইহান এখানে কেমনে? ঘাবড়ে প্রশ্ন করলো বস নামের লোকটি। আমি কেমনে জানবো বস? এরা তো আসার কথা ছিল না। তাহলে কি রিশান কি আমাদের সাথে কোনো চালাকি করলো? বসের ঘাবড়ানোর আড়ালে মুচকি হেসে জবাব দিল রাইহান। না, আমি এটি বলছি না। আমি বলছি আহান বাঁচলো কেমনে? ওকে তো আমি 4 বছর আগেই খুন করেছি, তাও নিজের হাতে। তাহলে? অবাক হয়ে প্রশ্ন করলো সে। হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছিল তোর মতোই কুত্তাদের মারার জন্য। পিছন থেকে রেখে উত্তর দিল আহান। এবার বেশ ভয় পেতে শুরু করলো বস নামের লোকটি। তবু সে নিজেকে সামলিয়ে তার গার্ডসদের ইশারা করলো। কিন্তু সে তো জানতেই পারেনি যে তার গার্ডসদের আগেই বড় অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে রিশান। তা দেখে রিশান মুচকি হাসি দিয়ে বলল, অনেক খেলেছেন আমাদের নিয়ে মামা, আর না, এখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আরাফের মামা হিসেবে আমি কিছুই করব না। যা করার আরাফকেই করতে হবে। আরাফ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ হিম। আরাফের দিকে মুচকি হেসে বলল রিশান। আহান শাহরিয়ার বেশ অবাক হলেন। তিনি জানতেনই না একমাত্র সালাস মাহমুদ তাদের সাথে এত বড় প্রতারণা করবে, সেটা তিনি ভাবতেও পারেননি। তিনি গিয়ে প্রথমেই থাপড় মারতে শুরু করলেন। রিশান অনেক বলে ওকে থামালো। তারপর আরাফকে ওর কাজ করতে বলে সে একটু এগিয়ে রায়হানের কাছে গিয়ে বলল, ফুপা, আজ আমি না থাকলে কিচ্ছুটি হতো না। থ্যাঙ্কস দিয়ে আপনাকে ছোট করব না, তবে আপনি আমাদের সাহায্য করে যা দৃষ্টান্ত দেখিয়েছেন তা কখনো ভুলব না। আরে রিশান বাবা, এটা আমার কর্তব্য। তবে আরেকটা কথা, ওই যে গাড়ি দেখছো, সেখানে রিয়ান মাইকে রাখা হয়েছে। ওনাকে যত দ্রুত পারো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, না হয় ওনার অবস্থা আরো অবনতি হতে পারে। আচ্ছা, আমরা এক্ষুনি যাচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমাদের নেই রায়হান। আমি জানি গত 4 বছর আগে সেই তুমি আমাকে বাঁচালে, আর আজ আমার ভাইকে। আমি তোমার কাছে চিরঋণী। রায়হানের হাত ধরে বললেন আরাফের বাবা। আহান ভাইয়া, আমাকে এমন করে লজ্জায় ফেলবেন না। আপনি আর রিয়ান ভাইয়া আমাদের এত বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন, সেটার কাছে এটা কিছুই না। যাই হোক, রিয়ান ভাইয়াকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। তাই হোক বলে রিশানের বাবাকে যে গাড়িতে রাখা হয়েছিল সেটা নিয়েই রওনা দিল শহরের সবচেয়ে সেরা হসপিটাল ল্যাবেটে। আরাফ ওর বাবাকে মারতে চাওয়ার কারণেই ওর মামাকে মেরে সেই জায়গায় পুঁতে ফেলতে নির্দেশ দেয় গার্ডসদের। তারপর সেও চলে আসে ল্যাবেটে। টানা 4 ঘন্টার অপারেশন শেষ করে সাকসেসফুল হয়ে বের হলো ডক্টররা। তারপর তাকে কেবিনে নেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল তার কোনো প্রবলেম নেই, মানে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে বাড়ি নেওয়া যাবে। ফ্ল্যাশব্যাক ডান। দীর্ঘ 1 ঘন্টার পর দুপুরের দিকে তারা বাড়িতে আসলো। বাড়িতে এখনো কেউ জানে না। বাড়িতে প্রথম ঢুকলো আহান শাহরিয়ার। বাড়ির সবাই তখন যে যার কাছে ব্যস্ত, কেউ তাদের দিকে খেয়াল নেই। কিন্তু অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দেখে চিৎকার শুরু করে দিল। আসলে সে আহার মানে আরাফের বাবাকে জন্ম থেকেই দেখেনি। রিশানের বাবা আর আরাফের বাবার কিডন্যাপিং এর সময় ওর মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তাই তাদের কাউকে না চিনাটাই স্বাভাবিক। কিন্তু ওর নানা মানে রিশানের বাবাকে দেখেছিল ছবিতে।
অথয়ের চিৎকারে বাড়ির সকলে এক হয়ে এলো। হঠাৎ রেহান আর আহানকে দেখে রিশানের মা আর আরাফের মা দৌড়ে কান্না করতে করতে তাদের জড়িয়ে ধরল। অথই অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। সকলে যে যার কাজে ব্যস্ত থাকলেও রিশান ব্যস্ত তার কাছে, কারণ আরিয়া একলা এক পাশে দাঁড়িয়েছিল। রিশানকে তার পিছনে দাঁড়ালো। আরিয়া পিছনে ফিরে রিশানকে দেখে মুচকি হাসি দিয়ে ওর রুমের দিকে চলে গেল। রিশানও ওর পিছে পিছে গেল সেখানে। তারপর শুরু হলো রিশানের রিশ থেরাপি। রিশান আর আরাফের বাবারা ফিরে আসাতে পরিবারের যেন আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রেহান শাহরিয়ার আর আহান শাহরিয়ার দুজনেই নাতনিকে পেয়ে খুব খুশি। যা তাদের ছোট্ট একটা নাতনিকে পেল, খুব খুশি তারা। অথই প্রথমে তাদের কাছে যেতে না চাইলেও মামা রিশানের কথায় খুব ভালোভাবে মিশে গেল। খুব খুশি সকলে। এদিকে রিশান মত্ত ওর আলুতে, রিশানের বেস্ট ফ্রেন্ড সাহিল মত্ত আরিয়ার বেস্ট ফ্রেন্ড অহনাতে। অন্যদিকে আরাফ মত্ত রিশানের কাজিন রীতিতে। রীতি হলো রিশানের ছোট মামার মেয়ে, মানে আরিয়ার ছোট চাচ্চুর মেয়ে। অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট সে, তবে আরিয়ার বছর খানেকের ছোট। সকলের আনন্দ খুমসুটির মাধ্যমে কেটে গেল 6 মাসের মতন। এর মাঝে রিশান আরিয়ার বন্ধনও আরও গাঢ় হলো। এখন আরিয়াও যেন রিশান ছাড়া থাকতেই পারে না এক মুহূর্ত। বলা যায় যেন হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই ভালোবেসেছে রিশানকে। রিশানও ঠিক একই রকম। আরিয়াকে যেন সে নতুন করেই ভালোবেসেছে। রিশানের অনুপস্থিতিতে সে রিশানকে খুব বেশি মিস করে। ঠিক তেমন অহনা রীতিও। কেউ যেন কাউকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু কে জানত তাদের এমন ভালোবাসায় রঙিন সংসারে কাল নাগিনীর আগমন ঘটবে। কাল নাগিনীটা কেউ না, রিশানের আম্মুর বান্ধবী সারিহার মেয়ে লিপি। মেয়েটা একদম আঠার মতন লেগে থাকে রিশানের পেছনে। আরিয়ার তো মাথায় আগুন লেগে যায় লিপি মেয়েটার এমন ন্যাকামো বিহেভিয়ার দেখে। সে পারে না রিশানকে নিজের করে রেখে দিতে। আজকাল লিপি মেয়েটা রিশানের পিছে পিছে একটু বেশি যাচ্ছে। কিছুক্ষণ আগে রিশান বাড়িতে আসলো। লিপি রিশানের রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, বেবি তোমার কিছু লাগবে? কফি আর টি? ন্যাকামো করে বলল সে। আরিয়া রিশানের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। নো নিড, ইউ ক্যান গো নাও। বিরক্ত নিয়ে বলল রিশান। মেয়েটার এমন বিহেভ রিশানের কাছে বেশ বিরক্তিকর লাগে। ওর মায়ের বান্ধবীর মেয়ে বলে না হয় ছুঁড়ে মারতো আচার। ননসেন্স। লিপি মুখ কালো করে চলে গেল। যেতে বলছে, তোমাকে আমার করেই নেব রিশান বেবি, অ্যাট এনি কস্ট। এরপর তোমার সব সম্পত্তি আমার নামে। বলে মুচকি হেসে দিয়ে ওর রুমে চলে গেল। আরিয়া এতক্ষণ লিপির বলার সব কথা মোবাইলে রেকর্ডস করেছিল। চালাক মেয়ে। সে চুপ করে কিচেনে গিয়ে রিশানের জন্য 1 কাপ কফি নিয়ে রিশানের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে দেখলো রিশান সোফায় ল্যাপটপে কি যেন করছে। আরিয়া একটা কাশি দিয়ে রিশানের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। রিশান আরিয়ার দিকে তাকালো। হাতে কফি নিয়ে মুখ মলিন করে দাঁড়িয়ে আছে সে। রিশান ল্যাপটপ রেখে আরিয়ার দিকে এগিয়ে গেল। আরু পাখি, তোমার মুখ এমন মলিন কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? আরিয়ার দুগালে হাত। না, কেউ কেন বলবে? আপনি যে হারে প্রেম করছেন লিপি আপির সাথে, তাই। মুখের মলিনতার মাঝে মিথ্যে হাসি দিয়ে বলল আরিয়া। আরু পাখি, আমার এখানে শুধু তুমিই আছো। তোমায় আমি আমার এখানেই রেখেছি। খুব ভালোবাসি প্রিয়,
খুবই। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। এই রিশান শুধুই আরিয়ার, আমার আরু পাখি শুধুই আমার। আরিয়াকে বুকের বাম পাশে শক্ত করে জড়িয়ে ধরে বলল রিশান। চোখ পেয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো তার। আরিয়াও কান্না জড়িত কণ্ঠে বলল, এই অল্প কয়দিনে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি রিশান। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আপনার আরু পাখি যে তাই রিশান গুন্ডাকে ছাড়া অসহায়। খুব ভালোবাসি প্রিয় আপনাকে। আরিয়াও শক্ত করে জড়িয়ে ধরল রিশানকে, যেন কেউ কাউকে ছেড়ে পালিয়ে যেতে না পারে। রিশান খুশি হলো আরিয়ার কথা শুনে। তাহলে আরিয়াও রিশানকে ভালোবাসে। রিশান আরিয়ার চোখ মুছে দিয়ে বলল, আর কোনো কান্না নয় আরু পাখি, কান্নাতে আমার আরুকে মানায় না। আর হ্যাঁ, কাল আমার শাশুড়িরা আসছে, কিন্তু আমার আবার জামাই আদর চাই, কি বলো? প্রচুকাল কুচকে বলল রিশান। আরিয়া রিশানের কথা শুনে ফিক করে হেসে দিল। এত দুষ্টু রিশানটা? সে মুচকি হেসে উত্তর দিল, তো আম্মুকে বলি একেবারে জামাই আদরের জিনিসগুলো নিয়ে আসতে। বলে মোবাইলটা অন করলো। সাথে সাথে রিশান কেড়ে নিল মোবাইল। নো নো, আমি জাস্ট ফান করলাম। তা কফি কি ঠান্ডাতে নিয়ে যাবা নাকি খেতে দিবা? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো রিশান। ও ভুলে গেলাম, নিন, ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, খাওয়ার পর একটা জিনিস দেবো আপনাকে, খুব লাগবে আপনার সেটা। কি? উফ, আগে কফি শেষ করুন, দেন বলবো। ওকে, অ্যাজ ইওর উইশ। বলে কফির কাপ এগিয়ে দিল রিশানের দিকে। রিশান আস্তে আস্তে চুমুক দিয়ে কিছু পরিমাণ খেলো। হঠাৎ আরিয়া ছো মেরে সেটা নিয়ে নিল রিশানের কাছ থেকে। আরিয়ার এমন কাণ্ডে রিশান বেশ অবাক হয়। সাথে বোকার মতন ওর দিকে তাকিয়ে আছে রিশান। আরিয়া রিশানের চুমুকের স্থানে নিজের গোলাপি ওষ্ঠযুগল লাগিয়ে বাকিটা শেষ করে দিল। রিশান সেটা দেখে অবাক আর মুচকি হাসি দিয়ে বলল, কি ম্যাম, আজ এমন ভালোবাসা, ব্যাপার কি? ভালোবাসি তো, তাই। মুচকি হেসে উত্তর দিল আরিয়া, তাই? অনেক বেশি ভালোবাসি আপনাকে রিশান গুন্ডা। আমিও ওয়াইফু। এই ওয়াইফু মানে কি? প্রচুকাল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। ওয়াইফু মানে হল ওয়াইফ। আমি ভালোবেসে তোমায় ওয়াইফুই বলবো, ঠিক আছে? আরিয়ার নাক টেনে বলল রিশান। ওকে গুন্ডা রিশান। আর হ্যাঁ, যেটা দিবা বললাম, এই নিন, একটু শুনুন। বলেই আরিয়া রিশানের দিকে মোবাইলে রেকর্ডিং করা ক্লিপটা চালু করে দিল। সেখানে স্পষ্ট লিপির বলা প্রত্যেকটা কথা শুনে রিশান চমকে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কই পেলে আরু পাখি? কিছুক্ষণ আগে আপি যখন আপনার রুম থেকে বের হলো তখন। তার মানে সে এখানে এসেছে এই জন্যই? ছি ছি, মানুষের মানসিকতা এতটা নিচ হলে এমন কাজগুলো করে। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আসুন। বলে আরিয়া বেরিয়ে গেল। আর এদিকে রিশান ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ পর মোবাইলে কাকে যেন ফোন করে কালকে যেন একটা কাজ করতে বলে ফ্রেশ হতে চলে গেল। কি রে আরু, ভাইয়া কই? আরিয়াকে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলো আরাফ। পাশে লিপিও ছিল। আসছে, ফ্রেশ হতে গেল এখন। বলে লিপির দিকে রহস্যময় একটা হাসি দিয়ে কিচেনে রিশানের মায়ের কাছে চলে গেল। কিচেনে আরিয়াকে দেখে রিশা বলে উঠল, তা আমার ভাইয়ের বউটা এখন কি করে? মুচকি এসে বলল রিশা। রিশার কথায় আরিয়া বেশ লজ্জা পেল, কারণ সেখানে আরাফ আর রিশানের মা দুইজনেই ছিল। তারাও রিশার কথায় মুচকি মুচকি হাসছে। আরিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল নিজের রুমে। আজ আরিয়া খুব খুশি। সে অহনাকে ফোন করলো। ওপাশ থেকে কল রিসিভ করা মাত্রই, কি রে, আজ সূর্য কোন দিকে উঠলো? অবাক হয়ে বলল অহনা, কারণ আরিয়া কখনো রাতে ফোন দেয় না। আহো, বেশি বলছিস কিন্তু। ওকে ওকে বলেন, কেন কল এত রাতে? আমি বলে দিয়েছি। লজ্জা পেয়ে বলল আরিয়া। কি বলছিস যে? চমকে উঠে জিজ্ঞেস করলো অহনা। ওনাকে ভালোবাসি সেটা।
উফ, তাই? তা জিজু কি বলছে? উনিও। তারপরে সব বলল অহনাকে। যতটুকু সময় রিশানের ওখানে ছিল সবটুকুই। ওয়াও, হ্যাপি লাভ রিলেশন ইয়ার। খুশি হয়ে বলল অহনা। থ্যাঙ্কস। সেটি যেন বিয়েতে রূপ নেয়, সেটা দোয়া করিস বোন। অবশ্যই। তারপরে আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল আরিয়া। তারপরে নিচে ডিনার করতে চলে এলো। রিশান ফ্রেশ হয়ে আরাফের পাশে বসলো। এতক্ষণে সকলে এক জায়গায় উপস্থিত হলো, কারণ সেটা রিশানের বাবাই বলেছিল কি নাকি জরুরি কথা আছে, তাই আরিয়া চলে এলো। তখন সেখানে বাড়ির সকলেই আছেন, এমনকি রিশানের বাবা আর আরাফের বাবাও আছেন। রিশানের বাবা রিশানকে জিজ্ঞেস করছেন, তা রিশান, তোমার বিজনেস এখন কেমন চলছে? জি আব্বু, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই চলছে। তাহলে তো ভালো। কাল তো আরিয়ার বাবা মা ভাইয়া আসছে। আমায় বলেছিল। যাই হোক, তবে এবার আমরা চাই তুমি একটা বিয়ে করে নাও। পাত্রী আমাদের ঠিক করা আছে, কি বলিস আহান? আরিফের বাবার দিকে তাকিয়ে বলল রিশানের আব্বু। ঠিক বলেছিস ভাইয়া, রিশানের বয়সও কম হলো না। কিন্তু ড্যাড, আমার একজনকে। আমি কিছুই শুনতে চাই না। তা তুমি জানতে চাও পাত্রীটা কে? এতক্ষণ রিশান সবকিছু শুনছিল, কিন্তু তার মন আরিয়ার কাছে। আরিয়া মুখ মলিন করে দাঁড়িয়ে আছে, হয়তো আল্লাহকে বলছে নামটা যেন তারই হয়। এদিকে যখন রিশানের বাবা তার বিয়ের কথা বলছিল, তখন তার হৃদয়ের মাঝে আগ্নেয়গিরির লাভার মতন পুড়ে চলে যাচ্ছিল, কারণ হয়তো সে আরিয়াকে পাবে না বলে। কিন্তু যখন তার বাবা পরে কথাটি শোনালো, এতে সকলের মুখ হা হয়ে গেল। আরাফ ভাবছে এটা কি করে সম্ভব, কিন্তু লিপি বেশ খুশি হলো বটে। আরিয়ার চক্ষু বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল সে, কিন্তু সেটা সবার চোখ এড়ালেও রিশানের চোখে ফাঁকি দিতে পারল না। সে তার প্রেয়সীর চোখের জল বন্ধ করতে পারল না। তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তার বাবাকে কিছু বলতেও পারছে না সে, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। তাই বলে কি সে তার ভালোবাসাকে হারাতে পারবে? কখনোই না। এক পলক রিশান করুণ মুখে বাবার দিকে তাকালো, কিন্তু এতে লাভ হবে বলে মনে হয় না, কারণ হয়তো হবে না রিশান আরিয়ার মিলন। হারিয়ে যাবে আরেকটি ভালোবাসার অধ্যায়, ঘটবে হয়তো অন্য কিছু। যাক, যেটা হয় আর কি। আজ 2 মাস হতে চলল, আরিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রিশান পাগলের মতো খুঁজে চলেছে তার প্রেয়সীকে। সে একেবারে পাগল হয়ে গেছে বললেও ভুল হবে না। পাগল হবে নাই বা কেন? যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তার নিখোঁজ মানে এখন তো পাগল প্রায় সে। এমন কোনো জায়গা নেই রিশান তাকে খোঁজেনি। শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যেকটা স্থানেই খুঁজেছে তাকে। এমনকি যেদিন থেকে আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেদিন সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো লাভ হলো না, কারণ আরিয়ার অপহরণ হওয়ার ঠিক 30 মিনিট আগে সিসিটিভির কানেকশন অফ ছিল। আবার কানেক্ট করা হয়েছিল তার 30 মিনিট পর, মানে টোটাল 1 ঘন্টার বেশি সিসিটিভির কানেকশন লুজ ছিল। রিশানের টনক নড়ে। তাহলে কেউ পরিকল্পিতভাবে আরিয়ার অপহরণ করিয়েছে। সে কারণেই অপহরণকারীর সিসিটিভি সিস্টেম অফ করে রেখেছিল। কিন্তু তার সিসিটিভির পাশে মিনি সিসিটিভি, মানে একদম ন্যানো সাইজের গুলো তো কেউ দেখেনি। কিন্তু সেই মিনি ক্লোজ সার্কিট ক্যামেরার কথা রিশানের মনেও নেই। হয়তো কোনো একদিন মনে পড়বে। তাছাড়া এই ন্যানো ক্যামেরার কথা আরিয়া আর সাহিল দুজনেই জানত। অন্যদিকে লিপি বেশ আরামে আছে, কারণ তার পথের কাঁটা দূর হয়েছে। সে সবই জানত যে আরিয়া রিশান একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। দুজনকে মনে হয় যেন একে অপরের পরিপূরক। সে সকলের সামনে
ঠিক তার নাটকটা চালিয়ে যাচ্ছে। কাজে তার এহেন ন্যাকামো কেউ ধরতেই পারছে না। যেন আরিয়ার নিখোঁজেও সেও প্রায় শোকাহত, যেন তার হৃৎপিণ্ডটা আলাদা করেছে এমন নাটক। রিশানের ব্যবসা বলতে গেলে এখন সাহিল সামলাচ্ছে। এই 2 মাস সাহিল অনেক কষ্টে সেটা সামলাচ্ছে। একদিকে বন্ধুর ব্যবসা, অন্যদিকে সেই বন্ধুর এমন পরিস্থিতিতে সে যেন নিষ্ক্রিয় হয়ে উঠেছে। সাহিল টেনশনে আছে রিশানকে নিয়ে, কিন্তু আজ সকালে তার মিনি ক্যামেরার কথা মনে পড়তেই আশার মুখের বাঁকা হাসিটা ফুটে ওঠে। সে মনে মনে বলছে, এবার নিশ্চয়ই ধরা পড়বে বাবু। কে তুমি সেটা আজও জানতে পারবো। সেটা রিশানকে সারপ্রাইজ দেব বলে সাহিল ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সে একেবারে রেডি হয়ে নিল। তাকে এখন এই মুহূর্তে একবার রিশানের বাড়ি যাওয়ার প্রয়োজন। তাই সে ব্রেকফাস্ট সেরে রিশানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরিত্যক্ত একটা বাড়ির একদম নিচের একটা গোপন ঘরে বন্দী হয়ে আছে আরিয়া। সেখানে সে আজ 2 মাস ধরেই বন্দী, কিন্তু নিয়ম মতো তাকে কোনো একটি মেয়ে এসে খাবার দিয়ে যায়। সকাল দুপুর রাতে, বলতে গেলে 2 মাসে সেটা নিয়ম হয়ে গিয়েছে। বন্দি অবস্থায় এমন আপ্যায়নে আরিয়া বেশ অবাক হয়। সে জানে মানুষকে বন্দি করে মেরে ফেলার জন্যই, কিন্তু তাকে তো মারছেই না, বরং অতিথিদের মতো আপ্যায়ন করছে, যেমনটা একজন বিশেষ অতিথিকে করা হয়। সে এটাও জানে না আদৌ কি সে এখান থেকে মুক্তি পাবে, নাকি কোনো একদিন খবরের কাগজে তার নামটি শিরোনামে লেখা থাকবে মৃত্যুর খবর হিসাবে। প্রতিদিনকার মতো আজকেও তার জ্ঞান ফিরলেও কাউকে দেখতে না পেয়ে হিসিস শব্দ করতে থাকলো। প্রায় প্রতিদিনই এমনভাবে শব্দ করে সে। হয়তো সে শব্দগুলো করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। যাই হোক, আজ চোখ খোলা মাত্রই যাকে দেখলো তাকে দেখে অন্যরা অবাক হলেও হতে পারত, কিন্তু আরিয়ার কোনো হেলদোল নেই। আজ আরও আরিয়ার মুখ খোলা। আরিয়াকে চোখ খুলতে দেখে মেয়েটা জিজ্ঞাসা করলো, কেমন লাগছে মিস আরিয়া? শয়তানি হাসিতে জিজ্ঞেস করলো সম্মুখে বসে থাকা মেয়েটি। হ্যাঁ লিপি আপি, আগে তুমি বলো তোমার কি অবস্থা। মুখ বাঁকিয়ে পাল্টা প্রশ্ন করলো আরিয়া। আমি কেমন আছি সেটা তো না জানলেও চলবে। এখন মাত্র 2 দিন বেঁচে থাকবি, তারপর তোর খেল খতম। বাঁকা হেসে উত্তর দিল লিপি। লিওন ভাইয়া, আপনিও রিশানের সাথে প্রতারণা করলেন? আপনাকে উনি নিজের ভাইয়ের মতোই ভাবতেন, আর আপনি এই প্রতিদান দিলেন? ছি, আপনার মতো মানুষগুলোর লজ্জায় মরে যাওয়া উচিত। বলে ঘৃণায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আরিয়া। আমার বোনের জন্য আমি সব করতে পারি, এমনকি বিশ্বাসঘাতকতাও। আমার কাছে বিশ্বাসঘাতকতার ওষুধ আছে, নিবি নাকি লিওন? পরিচিত কারো কণ্ঠ শুনে লিপির লিওন দাঁড়িয়ে গেল, আর আরিয়ার মুখে হাসি ফুটে উঠল। রিশান, তুমি এখানে? রিশানকে দেখে ঘাবড়ে গেল লিপি লিওন। অন্য করে আসায় ছিলি বুঝি? বাঁকা হেসে উত্তর দিল সাহিল। লিপি লিওন দুইজনেই নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় দুজনেই কেউ কারোর দিকে তাকাতেই পারছে না। তাদের অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার। লিওন জানে রিশান কেমন, রেগে গেলে সে ক্ষুধার্ত পাখির চেয়েও বেশি হিংস্র হয়ে ওঠে। আর বিশ্বাসঘাতকতার পরিণাম রিশানের কাছে একমাত্র হিংস্রভাবে মৃত্যু। লিপি লিওনকে চুপ করে থাকতে দেখে রিশান চিৎকার করে উঠল। কি রে, তোরা কি বোবা হয়ে গেলি, নাকি তোদের এখানেই শেষ করে দেব? হঠাৎ লিপি আরিয়ার গলায় ছুরি ধরল। রিশান জানতো এমন কিছু হবে, তাই তার প্রস্তুতি নিয়েই এসেছে। লিপি ছুরি ধরে বলল, খবরদার, একবার যদি আমাদের কাছে আসো তো এই মেয়ের গলায় ছুরি চালিয়ে দিব। বলে সামনে এগোতে লাগলো। তাই তাহলে চালিয়ে দে, আমিও দেখি তুই কতটুকু চালাতে পারিস। যদি তুই আরু পাখিকে ছেড়ে দিস তাহলে কথা দিচ্ছি আমি শুধু তোকেই বিয়ে করব। কি রাজি? পাকা
হেসে উত্তর দিল রিশান। সত্যি? খুশিতে গদগদ করে বলল লিপি। অন্যদিকে রিশানের এমন কথায় চমকে উঠল আরিয়া। সে আহত নয়নে রিশানের দিকে তাকালো, কিন্তু এতে রিশানের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু হঠাৎ লিপির দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তার পিঠ থেকে রক্তের বন্যা বইছে। এর কারণ লিপিকে রিশানের নির্দেশে সাইলেন্সার দিয়ে মারা হয়েছে, আর সেটা মেরেছে আরাফ। আরাফকে দেখে আরিয়া অবাক হয়ে গেল। রিশান লিপির কাছে গিয়ে বলল, কি রে, আমার বউ হওয়ার পাশাপাশি আমার সম্পত্তির মালিক হওয়ার খুব শখ, তাই না? যা, পরপারে গিয়ে শান্তিতে থাকিস। গুড বাই। বলে দুটি বুলেট লিপির মুখে চালিয়ে দিল। সাহিল লিওনকে মারতে মারতে বলল, তোকে নিজেদের আপন ভাই ভাবতাম, আর তুই বিশ্বাসঘাতকতা করে তার প্রমাণ দিলি। এর পরিণাম একমাত্র মৃত্যু। প্রচন্ড রেগে কথাটি বলল সাহিল। আমাকে মাফ করে দাও। কুকুরের লেজ যদি বাক্সজাত করে রেখে দেওয়া হয় না, সেটা কখনো ঠিক হয় না। ঠিক তুইও আর ঠিক হবি না। বলে লিওনের দিকে 4 রাউন্ড বুলেট ছুড়ল রিশান। সাথে সাথে ক্ষতবিক্ষত হয়ে গেল লিওনের দেহ। হয়তো এটাই ওর প্রাপ্য ছিল বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ। সাহিল, আরাফ ও রিশান আরিয়াকে সাথে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রিশান সাহিলকে বলতে লাগলো, সাহি, তুই যদি আজকে ক্যামেরার কথা না বলতি, আজ হয়তো আমার আরু পাখিকে বাঁচাতেই পারতাম না। তোকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, তবে আমার ভাবি হিসেবে আহুকে গিফট করব। মুচকি এসে বলল রিশান। আমি একমত আপনার সাথে। আমার বেস্টু আহু কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও চাই আপনি আমার বেস্টুকে আপন করে নিন। যথাজ্ঞা ভাবি সাহেবা। আর আমি এখন অফিসে যাব। নো, এখন তুই আমাদের সাথে বাড়ি যাবি, দেন লাঞ্চ করে যাবি অফিসে, ওকে? কিন্তু কোনো কিন্তু নয় জিজু। আর আপনি আনহাকে আসতে বলুন প্লিজ। রিশানের উদ্দেশ্যে বলল আরিয়া। শান্ত কণ্ঠে জবাব দিল রিশান। আচ্ছা, আপনারা আমাকে কেমনে খুঁজে পেলেন? 2 মাস ধরেও খুঁজে পেলেন না, কিন্তু আজ যেই না লিপি আপি আসছে, সাথে সাথে আপনারা। হোয়াট এ টাইমিং, তাই না? আচ্ছা বলুন না, কেমনে জানতে পারলেন আপনারা আমার খোঁজ? ওকে, তাহলে শোনো। সেদিন যে নামটি রিশানের বাবা বলেছিল, সেটা আরিয়ার ডাক নাম ছিল। সেটা আরিয়ার দিদা মানে রিশানের নানু আদর করে ডাকত। কিন্তু তিনি মারা যাওয়ার পর কেউ আর সেই নামে ডাকেন না, তাই আরিয়াও ভুলে গিয়েছিল প্রায় সেই নামটি। তাই রিশানের বাবা বলার সময় সে মুখটা মলিন করেছিল। যখন রিশানের বাবা রেহান শাহরিয়ার আরিয়াকে নিজের কাছে ডেকে বলল, যে পাগলি মেয়ে, এটা তো তোমার নাম, তুমি জানো না সেটা তোমাকে তোমার দিদা ডাকতো? তার নামটি ছিল তরি। এটা শুনে লিপির মাথা ব্লাস্ট হওয়ার অবস্থা। লিপির বাবাও লিপিকে তরি বলে ডাকতো, তাই লিপি ভেবে নিয়েছিল রিশানের বাবা হয়তো নামটা তার বাবার কাছ থেকে শুনে সবাইকে চমকে দিতে চেয়েছিল। কিন্তু পরক্ষণে রিশানের বাবার এহেন কথা শুনে সে এক প্রকার জেদ করে নিল। সে আরিয়াকে তার রাস্তা থেকে সরিয়ে দেবে। তাই সে প্ল্যান করে সেদিন 2 জন গার্ডসকে টাকা খাইয়ে সিসি ক্যামেরার সিস্টেম 1 ঘন্টার জন্য অফ করিয়েছিল, আর আরিয়াকে তার ভাই লিওনের মাধ্যমে কিডন্যাপ করিয়েছিল। লিওন লিপির আপন বড় ভাই। সেদিনের সন্ধ্যার পর থেকে আরিয়ার আর খোঁজ পাওয়া যায়নি। সাহিল যখন রিশানের বাসায় পৌঁছালো, তখন দেখতে পেল লিপি হন্তদন্ত হয়ে কোথায় যেন বের হচ্ছে। তবে সাহিল সেটাকে পাত্তা না দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বারান্দার সোফায় দেখতে পেল রিশানের বাবা মন মরা হয়ে বসে আছে, আর আরাফের বাবা বারবার রিশানের বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এটা ওটা বলছে তার ছেলে রিশানের অবস্থা আগের মতো নেই। সে এখন তার আরু পাখির শোকে প্রায় পাগল। সাহিলকে তাদের সাথে কথা বলে রিশানের রুমে গিয়ে দেখল রিশান জানালার পাশে দাঁড়িয়ে
ব্যস্ত শহরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন তার প্রেয়সীর দেখা পাওয়া যায় কিনা একটু। সাহিলকে তার পাশে দাঁড়ালো। তখনও রিশান এক মনে নিচে তাকিয়ে আছে। সাহিল রিশানের পিঠে হাত রাখা মাত্রই সে চমকে উঠল। তাড়াতাড়ি চোখের জলগুলো মুছে পিছন ফিরে দেখল সাহিল দাঁড়িয়ে। রিশানের চমকে উঠে চোখের জল মুছার কারণ, তাকে এই অবস্থাতে দেখে তার পরিবারের সকলেই কষ্ট পাচ্ছে, বিশেষ করে আরাফ, রিশা, ইসমাম মানে আরিয়ার ভাই, রিশানের মা ঋষিতা শাহরিয়ার ও আরাফের মা জিনিয়া শাহরিয়ার। কারণ প্রত্যেকে রিশানকে খুব ভালোবাসে, সে যেন তাদের হৃদয় জুড়ে বসবাস করে। যাই হোক, সাহিলকে দেখে রিশান মিথ্যা হাসিতে জিজ্ঞেস করল, সাহিল রিশানের মাঝে আরিয়ার জন্য লুকিয়ে থাকা গভীর ক্ষতটা বুঝতে পারল। এটা বুঝতে পারল আরিয়ার নিখোঁজে রিশান কতটা অসহায়। তবে এখন সাহিলের মাঝে একটা আশার আলো পরিলক্ষিত হচ্ছে, আর সেটা হলো হিডেন ক্যামেরাগুলো। একবার যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই ধরতে পারবে আসলে এর পিছনে লুকিয়ে থাকা মাস্টারমাইন্ডকে। সাহিল রিশানকে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, রিশান, তুই নিজের এমন অবস্থা কেন করেছিস? কি বাজে লাগছে তোকে দেখতে। হ্যাঁ, আরিয়ার তোর পছন্দই হবে তোকে। নাক মুখ সিটকে বলল সাহিল, আমি আমার মধ্যে নেই রে সাহি। মরে গেছে আমার ভেতরে থাকা রিশানটা। এখন যেন জ্যান্ত লাশ হয়ে আছি শুধু। আমার আরু পাখিকে ছাড়া আমি যে অসহায়, তার মাঝে এই রিশানের অস্তিত্ব। বলে টুকরে কেঁদে উঠল রিশান। সাথে সাথে সাহিল রিশানকে জড়িয়ে ধরে বলে উঠল, চুপ, একদম চুপ। জানিস না, তোর এই চোখের জল আমি সহ্য করতে পারি না। জোরে ধমক দিয়ে রিশানকে থামিয়ে দেয় সাহিল। কি করব বল? দেখ, ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আমি ঠিকই কাঁদছি। কেন জানিস? আমার হৃদস্পন্দন আরু পাখির জন্যই। আমার মনে আমার আরুকে কেউ খুন। আর বলতে পারল না। সাহিল রিশানকে মারল এক চড়। রিশান সাহিলের এমন ব্যবহারে অবাক হয়ে গেল। সাহিল বলতে শুরু করলো, আর একটা বাজে কথাও বলবি না। আমার বোন কখনো আমাদের ছেড়ে যাবে না, সে বেঁচে আছে। আমি বলছি, আমার বোন আরু পাখি অবশ্যই বেঁচে আছে। ও হ্যাঁ, তোর কি হিডেন ক্যামেরাগুলোর কথা মনে নেই? রিশানকে উদ্দেশ্য করে বলল সাহিল। হা হা, হিডেন? হ্যাঁ, মনে আছে। ও সিট, এতদিন আমি এগুলোর কথা খেয়ালই করিনি। আমাকে আগে বলিসনি কেন? বলে রিশান দৌড়ে চলে গেল তার সার্কিট রুমে, যেখানে শুধু রিশান আর সাহিল যেতে পারে। রিশানের এমন দৌড়ে যাওয়া দেখে রিশানের পরিবারের সকলে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। রিশান এমনটা কখনো করে না। তার পিছে সাহিলও গেল। বেশ কিছুক্ষণ পর রিশান হাসি মুখ নিয়ে বের হলো। যেটাই ভেবেছিল সেটাই। এসবের মূল মাস্টারপিস হলো লিপি। এসব কিছু ওই করিয়েছে। ওর ভাই আসার কথা বলে সকলকে ব্যস্ত রেখেছিল, আর রিশানকে রিকোয়েস্ট করে শপিংয়ে পাঠিয়েছিল, আর তাতেই সে তার ক্যালমা হাসিল করেছে। কিন্তু সে তো জানতো না বাঘের তল 12 বছর। তার শক্তির সৃষ্টিকর্তা সইবে না। ব্যভিচারিণী কখনো শান্তিতে থাকতে পারে না। রিশান ঠিকই বের করে ফেলেছে। হিডেন ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে লিপি আরিয়াকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে নিয়ে আইসক্রিমের সাথে অ্যালকোহল মিশিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে ফেলে, আর লিওনকে জড়িয়ে ধরে একটা শয়তানি হাসি দেয়, যার অর্থ তাদের কাজ 100% কমপ্লিট। তারা তো জানতো না তাদের একটা হাসিল হলো অন্যতার মাধ্যমে তারা বেঁচে যাবে। রিশানের যদি হিডেন ক্যামেরার কথা আগেই মাথায় আসতো, তাহলে হয়তো আরিয়া এতদিন তার কাছেই থাকতো। এটা ভেবে রিশানে এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে। কতটা কেয়ারলেস ছিল সে। ঠান্ডা মাথায় চিন্তা করলে সমস্যার সমাধান এতদিনে বের হয়ে যেত। যে মানুষের কাছ থেকে সকলে পরামর্শ নিতে আসতো, সেই অন্যের পরামর্শ নিয়ে আরিয়াকে খুঁজতে গিয়েছে। কি আজব কাহিনী।
তাই না? রিশান বেশ খেয়াল করত আরিয়ার অনুপস্থিতিতে লিপি বেশ হাস্যোজ্জ্বল ছিল। রিশানের খুব খেয়ালও রাখত, খুব যত্নও নিতে চাইত, যেন রিশানের বিয়ে করা স্ত্রী সেই সবকিছুতে অধিকার ফলাতে চাইত। এতে করে রিশানের বেশ বিরক্তিকর লাগতো এই বিষয়গুলি। একে তো আরিয়া নিখোঁজ, তার উপর এই উটকো ঝামেলা, তার পরিস্থিতি রাগের বেসামাল হয়ে যেত। তবে বেশ অবাক করার বিষয় হলো খাওয়ার সময় সকলে থাকলেও লিপকে পাওয়া যেত না, সে নাকি বাইরে খেত। তার চেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন রাত 2টার পরেও যখন লিপি বাড়িতে এলো না, তখন সকলের চিন্তা হলেও রিশান রিল্যাক্স মোডে ছিল। তবে রিশানের লিপির প্রতি সন্দেহ হয়েছিল সেদিনের পর থেকে। তার চিন্তা হতো আরও পাখির নিখোঁজের সাথে হয়তো লিপি যুক্ত ছিল। তার ধারণাই সত্যি ছিল, শুধুই যুক্ত নয়, বরং এসবের আসল মাস্টার মাইন্ডই তো সেই। যাই হোক, রিশান, আরাফ, সাহিল প্ল্যানিং করে বেরিয়েছিল কি করবে তার সাথে বা সেখানে গিয়ে। তারপর তারা গিয়ে পৌঁছেও দেখল যে লিপের ভাইয়ের গাড়ি সেখানেই, অর্থাৎ তাদের সামনেই আছে। তারা তো লোকেশন ট্র্যাকিং করে এসেছিল, তবে ফলাফল কতটা ঠিক হবে শিওর ছিল না। তারপরে তারা পজিশন নিয়ে নিচে চলে গেল। আরাফ সাহিলকে বলতে লাগলো, সাহি ভাইয়া, আমার না বেশ হাসি পাচ্ছে। হাসতে হাসতে বলল রিশান, আমারও রে, কেমন কাঁচা খেলোয়াড়ের মাইরি, হ্যাঁ জীবনও দেখিনি। কিডন্যাপ করলে ঠিক আছে, সাথে 5 জন গার্ডস রাখতে পারি না? হায়। মাথায় থাপড়া দিয়ে বলল সাহিল। তাদের কাণ্ডে রিশান হেসে উঠল। সাহিল আরাফ রিশানের দিকে তাকিয়ে আছে। আজ কতদিন পর ছেলেটা মন খুলে হাসলো। তারপরে তারা এগিয়ে গিয়ে ভিতরে ঢুকলো। ডান পাশে একটি রুমের নিচ দিয়ে নিচে নেমে গেল। আরাফ অন্য রাস্তা নিল যাতে পিছনের থেকে আক্রমণ করতে পারে। নিচে গিয়ে আরিয়াকে বলা কথাগুলো শোনালো। তারপরে তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক কমপ্লিট। আরিয়া এতক্ষণ রিশানের কথাগুলো শুনছিল। কতটা কষ্ট ছিল মানুষটার তার নিখোঁজে। আরিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আপনি এত কষ্টে ছিলেন আমার জন্য? খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি প্রিয়। রিশানের দোকানে হাত রেখে বলল। সামনে ড্রাইভিং সিটে আরাফ, পাশে সাহিল। তারা আরো রিশানের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। হুস, কান্না করবে না বলে দিলাম। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আরু জান। বলেই আরিয়ার চক্ষু জল মুখ দিয়ে শুষে নিল রিশান। তারপর শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে রিশানের ফোনে বারবার কল করেও পাচ্ছিল না ওর বাবা রেহান শাহরিয়ার। পরিবারের সকলেই দুশ্চিন্তায় ছিল। যখন সাহিলকে ফোন করলো তখন জানতে পারলো ওরা একটা জরুরি কাজে আছে, তাই রিশান কল রিসিভ করছে না। তারা কিছুক্ষণ পরে, মানে 8 ঘন্টা পরে বাড়িতে পৌঁছাবে। প্রায় দুপুরের দিকে সাহিল, রিশান, আরাফ বাড়িতে পৌঁছালো। গাড়িতে থেকে নেমে তারা ঘরের দিকে এগিয়ে গেল। রিশানের পিছনে আরিয়া। তারা ঘরে ঢুকে দেখলো সকলে চিন্তিত হয়ে বসে আছে, কারণ সাহিল 8 ঘন্টা বলে 3 ঘন্টার মধ্যে পৌঁছালো না বলে। তাদের দেখে হাসি মাখা মুখ দেখে সকলে অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হলো রিশানের পিছনে আরিয়াকে দেখে। রিশা এক প্রকার দৌড়ে গিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরিয়াও কান্না করছে। রিশানের ধমকে দুজনেই কান্না থামিয়ে দিল। কি সমস্যা? কান্না পরে করিও, যাও ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি তো বলে ভেঙচি কেটে চলে গেল। রিশানও গেল পিছে পিছে। আরিয়ার ফিরে আসাতে সকলে বেশ খুশি, প্রত্যেকের প্রিয় মানুষটার আগমনে। শাহরিয়ার মনসিলে আবারও আরিয়ার আগমনে। আরিয়ার মা তো খুশিতে কান্না করে দিল রিশানের মাকে জড়িয়ে ধরে। আপু, আমার মেয়েটা ফিরেছে, দেখলা? আল্লাহ আমার দোয়া কবুল করলো। কাঁদতে বলল আরিয়ার মা। কাঁদিও না ভাবি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এইসব কে করিয়েছে সেটা বুঝতে পারছি না। আমার ওই কথা কে করেছে? সব
আর কেনই বা করলো এমন? পাশ থেকে বলে উঠল আহান শাহরিয়ার, মানে আরাফের বাবা। নিশ্চয় কোনো চক্রান্ত ছিল, তাও রিশান আর আরিয়ার বিয়ের কথা শুনে। লিপি নয়তো, সে তো রিশানকে পছন্দ করত। আরিয়ার নিখোঁজের উপরে নাটক করলেও মনে মনে সে খুশি ছিল। দেখতাম আর মনে শয়তানে হাসি দিয়ে হেসে উঠত মেয়েটা। আরাফের মা বলে উঠল। সকলে তার কথায় সায় দিলেও রিশানের মা দিল না। একমাত্র বান্ধবীর মেয়ে বলেই হয়তো সে বলে উঠল, না না, তা হবে কেন? লিপি তো লক্ষ্মী একটা মেয়ে, ও এইসব করবে না। ছোট তুই কিন্তু একটু বেশি বলছিস। সবার কথা অগ্রাহ্য করে বলে উঠল ঋষিতা শাহরিয়ার। এভাবে তার সকলে বসে বসে কিডন্যাপকারীকে বের করতে গোয়েন্দাগিরি শুরু করে দিল। বিকালের দিকে অহনা আর তার পরিবারের সকলে এলো। অহনা এক প্রকার কান্নায় জুড়ে দিল আরিয়াকে জড়িয়ে ধরে। কতদিন পর দেখলো তার বেস্টুকে, যেন দুইজনেই একই আত্মায় তৈরি। যেখানে কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, সেখানে টানা 2 মাস। তাদের কাণ্ড দেখে রিশান সাহিল অবাক। কেমন অকৃত্রিম ভালোবাসা আরো অহনার। বেশ কিছুক্ষণ পর তারা দুইজনকে ছাড়ল। তারপর জুড়ে দিল রাজ্যের সকল গল্প, যেটা 2 মাসে বলতে পারেনি। টানা 5 ঘন্টার পর রাত 9টায় উঠল বসা থেকে। মেয়েরা পারেও বটে। বিকেল 4টা থেকে রাত 9টা, মাই গড। তারপরে আরিয়া রিশানের ঘরের দিকে এগিয়ে গেল আর অহনা সাহিলের ঘরের দিকে। রিশান বলে দিয়েছে যেহেতু সাহিলের কেউ নেই, তাই সে আজ থেকে রিশানদের সাথেই থাকবে। এটা সাহিল বাদ সাধলেও রিশান বন্ধুত্বের কসম দিয়ে তাকে রেখে দিল সারা জীবনের জন্য ওর বাড়িতে। তারপরে বিকেলে মালপত্র যা যা সাহিলের প্রয়োজন সব নিয়ে এসেছিল। তাদের আসতে রাত 8টার বেশি হয়েছিল, তাই তো ওহু আরো এতক্ষণ আড্ডা মারতে পেরেছিল, না হয় কিছুই পারত না। আরিয়া রুমে ঢুকতেই তার হাতে টান পড়ল। তাকে দেখলো রিশান তাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। আরিয়া মুচকি হেসে জিজ্ঞেস করলো, 2 মাসের প্রেম একদিনেই করবেন নাকি ঋষিবাবু? মুচকি হেসে বলল আরিয়া, সব একসাথে না তো, আজ আমি আমার আলুতে মরতে হব। বলেই শুরু করে দিল রিশ থেরাপি। আরিয়াও আজ নিজেকে সঁপে দিল তার প্রিয় মানুষটির হাতে, যাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসে। প্রতিটি নিঃশ্বাসে তাকে প্রয়োজন আরিয়ার। সবকিছুই আগের মতন স্বাভাবিক চলছে রিশান আরুর প্রেম কথন। তবে ওহু সাহির প্রেমে যেন এখন গোলাপের কুড়ি এসেছে। শুধু আরাফ বেচারা মাইন কাটছে পায়ে আছে। কয়েকদিন আগে রীতির সাথে দুষ্টুমির ছলে একটু ঝগড়া করায় রীতি বেশ চটে গিয়ে একদমই বেচারা আরাফের সাথে কথা বলা বন্ধ করে দিল। খালি কথায় কথায় ঝাড়ি মারে আরাফকে। আরাফ কি আর করবে, মুখ বুঝে সহ্য করে নেয়। তাদের দুজনের এহেন কাহিনী দেখেই তো রিশান আরুরা সবাই হাসিতে গড়াগড়ি খাচ্ছে প্রতিনিয়ত। বেচারা আরাফ না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। আজও একই কাণ্ড ঘটল। রীতি আরিয়ার কাছে এসেছিল কোনো এক দরকারে, কিন্তু আরাফের ঘরে একটি বারের জন্য যায়নি। সে কারণে বেচারা আরাফ রুমে বসে চোখের জল ফেলতে ফেলতে সাগর বানিয়ে ফেলেছে। তার হুঁশ জ্ঞান কারোরই নেই। আরাফ অনেকবার চেষ্টা করেও কথা বলতে পারল না রীতির সাথে, তাই মনমরা হয়ে বসে আছে সোফায়। তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে সাহিল তার পাশে গিয়ে বসল। আরাফের পিঠে সাহিল হাত রাখতেই চমকে উঠল, কারণ অতিরিক্ত টেনশনের ফলে আরাফের প্রচন্ড পরিমাণ জ্বর হয়, সেটা সে জানত। আজও তার ব্যতিক্রম নয়, তার গা পুড়ে যাচ্ছে জ্বরে। এতে সে আরাফ বেহুশ হয়ে সোফায় হেলান দিয়ে বসার মতো হয়ে আছে, যা লাগছে যে সে এমনিতেই বসে আছে। সে তাড়াতাড়ি রিশানের রুমে গিয়ে রিশানকে ডেকে নিয়ে এলো
আরফের সামনে, যেখানে আরফকে শুয়ে দিয়েছে। রিশান সাহিলের অস্থিরতা দেখে বুঝে গেল কিছু একটা গন্ডগোল আছে। তাই সে তাড়াতাড়ি আরফের কাছে গিয়ে ওর নার্ভ চেক করে দেখল, কিন্তু সব ঠিকঠাক, শুধু জ্বরে কানটা পুড়ে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি তাদের পারিবারিক ডাক্তার ডক্টর রফি সিদ্দিককে ফোন করে আসতে বলল। বেশ কিছুক্ষণ পর আরফ চোখ পিটপিট করে তাকিয়ে দেখল সবাই ওর পাশে বসে আছে, আর রীতি ওর পাশে বসে কান্না করছে। আরফকে চোখ খুলতে দেখে সকলে বের হয়ে গেল, শুধুমাত্র রীতি ছাড়া। রীতিকে দেখে আরফ উঠতে চাইলে রীতি আরফকে জড়িয়ে ধরে হাও মা করে কান্না করে দিল। আরফও তার প্রেয়সীকে তার বাহু ডোরে আবদ্ধ করে নিল। রীতি ফুপাতে ফুপাতে বলতে লাগলো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? এই দেখো, প্রমিস করছি আর কখনো তোমাকে কষ্ট দিব না বলে কান্না করতে লাগলো রীতি। একদম কান্না করবে না, আই এম অল রাইট, সো প্লিজ ডোন্ট ক্রাই হানি বলে আরো শক্ত করে আঁকড়ে ধরল রীতিকে। রীতিও তাকে শক্ত করে জড়িয়ে ধরল তার আরফকে। ভালোবাসি তোমাকে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি প্রিয়, যেটা তোমায় বোঝাতে পারবো না কোনো কালেই। তবে আমার শরীরের পুরোটাই জুড়ে তোমার বসবাস প্রিয়। আরফের বুকে মুখ লুকিয়ে বলল কথাগুলো। আমিও যে তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খায়। ভালোবাসি প্রিয়, ভালোবাসি খুব বলে শক্ত করে আবারও নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল তার প্রেয়সীকে। এইভাবে ভালোবাসা দিয়ে চলতে লাগলো তাদের দিনকাল। তারা এখন একে অনেক পরিপূরক হয়ে উঠল, যেন ঠিক রিশান আরিয়ার মতন। এদিকে সাহিলও আজ 3 মাস ধরে রিশানদের বাসায় থাকে, কারণ কোন এক চক্রান্তের ফাঁদে পড়ে মারা যায় সাহিলের পরিবারের প্রত্যেকটা সদস্য। এরপর থেকেই সে এতিম। আজ সাহিলের এতিম হওয়ার কারণ, তার ব্ল্যাক ওয়ার্ল্ডে প্রবেশের কারণ বলবো আপনাদের। আজ থেকে 5.5 বছর আগে সাহিলের ফ্যামিলি কোন এক চক্রান্তের ফাঁদে পড়ে মারা যায়। সেদিন সাহিলের পরিবারের 4 জন সদস্যই মারা যায়, শুধুমাত্র সাহিল ছাড়া। কারণ সে সময় রিশান সাহিল স্কলারশিপ নিয়ে ইউকেতে ছিল, তাই তার পরিবারের সদস্যের মৃত্যুর পরেও সাহিল নিজেকে শক্ত করেছে রিভেঞ্জ নেওয়ার জন্যই। পরে কয়েকজন ঘনিষ্ঠ মানুষদের কাছ থেকে জানতে পারে ড্রাগন কিংই সাহিলের পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরেছে সম্পত্তির লোভে। আর রিশান সাহিলের মা বাবা আর ছোট চমচ ভাইদের বেশ ভালোবাসত। তাদের এমন মৃত্যু সে কোনোভাবেই মানতে পারেনি। সাহিল জানলেও কোনোভাবে সে রিশানকে বিষয়টা বুঝতে দিত না। কিন্তু কয়েকদিন সাহিলের ব্যস্ততা দেখে রিশান আন্দাজ করেছিল সাহিল তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। এতে কিছুদিন যাবার পর রিশান একদিন অফিসের সকল কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল সাহিলকে ফলো করতে করতে। কাঙ্ক্ষিত জায়গায় এসে রিশান লক্ষ্য করল কফি সকেটের ভিতরে সাহিল রিশানের ফুফা রায়হানের সাথে কথা বলছে আর রাগছে। রাগের কারণে সাহিলের মাথার রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক কথা বলার পর সাহিল কফি শপ থেকে রেগে বেরিয়ে গেল, কিন্তু বের হওয়ার সময় রিশানকে দেখতে পায়নি সাহিল। আর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রিশান তার ফুপা মানে রায়হান মল্লিকের কাছে গেল। রিশানকে সেখানে সেই মুহূর্তে দেখে বেশ অবাক হলো রিশানের ফুপা। তিনি একজন হোয়াইট মাফিয়া, মানুষের ভালোর জন্যে কাজ করেন এই হোয়াইট মাফিয়ারা। যাই হোক, রিশানকে দেখেই তিনি প্রশ্ন করে উঠলেন, রিশান বাবা, তুমি এখানে এই সময়ে? ফুপা, আমার হাতে সময় খুব কম, তাই আপনার প্রশ্নের উত্তর অন্য একদিন দেব। আগে প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন সঠিক করে। রিশানের কণ্ঠে উৎকণ্ঠা দেখে তিনি বলে উঠলেন, বেশ করো,
সাধ্যের মধ্যে হলেই অ্যান্সার দেব। সাহিল এখানে কেন এসেছে? আর আঙ্কেল আন্টিদের কে মেরেছিল? রিশানের রেগে কথা বলা দেখে উনি ভয় পেয়ে গেলেন, তাই নিজেই নিশ্চুপ হয়ে গেলেন। তার নিশ্চুপ ভঙ্গিমা দেখে রিশানের রাগ তুঙ্গে উঠে গেল। সে ডাইনিংয়ে জোরে ঘুষি মারল। সাথে সাথে রায়হান মল্লিক আরো বেশি ভয় পেয়ে গেলেন। নিজেই বলে উঠলেন, ড্রাগন কিং? হ্যাঁ, ড্রাগন কিং এই সাহিলের পরিবারের ক্ষতিটা করেছে, শেষ করেছে সাহিলের পরিবারের সকলকে, একমাত্রই সম্পত্তির লোভে পড়ে। আমি আজ খবরটা পেলাম। মাথা নিচু করে বললেন রিশানের ফুপা। ও সিট, এটা যে ড্রাগন কিং এর কাজ আমি আন্দাজ করতে পেরেছিলাম। ওকে তো ধরা এত সহজ নয়। ওকে থ্যাঙ্কস টু প্রোভাইডিং অ্যাকুরেট ইনফরমেশন। ওয়েলকাম, কিন্তু সাহিলকে বলো না প্লিজ এসব কথা, ও কষ্ট পাবে। হাত জোর করে বললেন রিশানের ফুপা। ওকে, টেনশনের প্রয়োজন নেই, বিশ্বাস ভঙ্গ করব না বলে কটকট করে বেরিয়ে গেল রিশান। এভাবে বেশ কয়েক মাস চলে যাওয়ার পর রিশান সাহিল জানতে পারল ড্রাগন কিং বেঁচে নেই, মারা গেছে কোনো একটা অ্যাক্সিডেন্টে। তাতে সাহিল বেশ ভারাক্রান্ত হলো, কারণ তার মা বাবা ভাইদের মৃত্যুর প্রতিশোধ সে নিতে পারেনি। কিন্তু রিশান ঠিকই জানতো এটা ড্রাগন কিং এর একটা চাল, তাই সে চুপ করেছিল। কিন্তু যেদিন আরিয়া কিডন্যাপ হয় সেদিন সে বুঝতে পেরেছিল সবকিছুর মূল মাস্টার এই কুচক্রী ড্রাগন কিং। তার চেয়েও অবাক করার বিষয় ছিল সে ড্রাগন কিং আর কেউ নয়, স্বয়ং আরাফের মামা। তখন আরাফ মারতে যাইতে চাইলেও রিশান মাস্টার প্ল্যান করে আটকে দিয়েছিল। বাকিটা আপনারাই জানেন, মানে আরিয়ার কিডন্যাপিং এর পরের ঘটনাটা। সেদিন আরাফ আর সাহিল দুজনেই আরাফের মামাকে মারতে মারতে মেরে ফেলেছিল। শেষ হয় ড্রাগন কিং নামক কালপ্রিটের অধ্যায়। ফ্ল্যাশব্যাক কমপ্লিট। তাই তো আজ তাদের এই ব্ল্যাক ওয়ার্ল্ডে আসার একমাত্র কারণ এটাই। বেশ কিছুদিন পার হয়ে গেল সকলের খুনসুটি আর আড্ডায়। তাদের প্রত্যেককে এখন বেশ সুখী বলা যায়। তাদের পরিবারটা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে, কারণ তারা তাদের প্রিয়জনকে আপন করে পাবে বলে। গতকাল কথা হয়েছে তাদের প্রত্যেকের বাবা মার সাথে। অবশ্য সাহিলেরটা রিশানের বাবা মায়ের সামলাচ্ছে, কারণ রিশানের মতো সাহিলও এখন তাদের সন্তান। তবে কয়েকদিনের মাঝেই তাদের বিয়ের ডেট ফাইনাল হবে। আজ রিশান, আরু, ওহু, সাহিল ও আরাফৃতি গায়ে হলুদের অনুষ্ঠান, আর কাল বিয়ে। তারা 6 জনই বেশ খুশি, কারণ তাদের ভালোবাসার মানুষকে আপন করে পাবে বলে। শাহরিয়ার মঞ্জিল রাজকীয় ধাঁচে সাজানো হয়েছে। এমনিতে স্বাভাবিক অবস্থায় সেটি রাজপ্রাসাদ তুলল। এখন বিয়ের অনুষ্ঠানে সাজানোতে সেটি যেন নতুন রূপ নিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হই হুল্লোড়ে কাটলো সারাটা দিন। সন্ধ্যার পর থেকে অতিথিরা আসতে শুরু করলো। বাড়ির চারপাশ একদম কড়া গার্ডসেট দিয়ে ভরিয়ে দিয়েছে। রিশানদের সাজাতে পার্লার থেকে কয়েকজন অ্যাডভাইজার এসেছিল। আরও ওহু রীতিদেরও সাজাতে এসেছিল 6 জন মতো মেয়ে অ্যাডভাইজার। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো কিছুক্ষণ আগে। হলুদ দেওয়ার সময় আইনার ফ্রেন্ডসরা অনেক দুষ্টুমি করেছিল রিশানদের সাথে। বেচারারা কিছুই বলতে পারেনি। তবে মেয়েদের গায়ে হলুদ মেয়েরাই দিয়েছিল, কোনো পুরুষ সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেনি আরাফ, তাই রিশানকে বলে সেটার ব্যবস্থা করেছিল। হলুদে অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে গেলেও 3 জনের চোখে ঘুম নেই। তারা তাদের প্রিয়সীকে একটাবার হলেও দেখতে চায়। বিভিন্ন ছলা কৌশল অবলম্বন করেও যখন পারল না, তখন তাদের শেষ চালটা চালল। সাহিল রিশানের মোবাইল থেকে আরিয়ার ফোনে কল করে বলেছে রিশানের নাকি মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক বাকি 2 জনও সাইকেল চক্রের মতো একই কাজ করলো। আর আরু, ওহু আর রীতি হুড়মুড়ে চলে এলো রিশান, সাহিল আর আরাফকে দেখতে। আরিয়া রিশানের দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে, আর রিশান আরিয়ার দিকে তাকিয়ে ফিরানে হাসি দিচ্ছে।
আরিয়া রাগে রিশানের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হাউ ডিয়ার ইউ, এভাবে আমাদের ঘুম ভাঙানোর মানে কি? হ্যাঁ, তোমায় দেখতে মন চাচ্ছে গো প্রেয়সী, তাই তো ডাকলাম তোমাকে আরুজান। জানো না, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাটা এই রিশানের বুকে ক্ষত করার অবস্থা সৃষ্টি করে দেয়। তাই তো কোনো উপায় না পেয়ে ড্রামাটা করতে হলো আরও বাকি। সরি বলে তোমায় লজ্জা দেবো না তো আরুজান। বলে চোখ টিপ দিল রিশান। আরিয়ার ইচ্ছে করছে এখন এই মুহূর্তে রিশানের চুল ছিঁড়তে, তাই সে চোখ ছোট করে করে রিশানের দিকে তাকিয়ে আছে। আর রিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার আরুজানকে দেখছে। আরিয়া বিরক্ত লাগছে রিশানের এই চাহনি। তার ঘুম ভাঙিয়ে এখন কোটোর মতো আসছে খাটাস একটা। আরিয়া রেগে কি বলছে নিজেও জানে না। এই মুহূর্তে আমার ইচ্ছা করছে আপনাকে আপনাকে পচা ডুবার পানিতে নিয়ে গিয়ে চুপাই, বদলোক একটা। রাগে কি বলছে নিজেও জানে না। তাই তো নিয়ে যাও, তারপরে একসাথে গোসল করব। উফ, ভাবতেই খুশি লাগছে। বলেই আর একটা শয়তানি হাসি দিয়ে চোখ টিপ মারল আরিয়াকে। আরিয়াও আর নিজেকে ধরে রাখতে না পেরে রেগে বলে উঠল, ধ্যাত, আপনার সাথে কথা না বলে পাবনার মেন্টালদের সাথে কথা বলে শ্রেয়। বলে শেষে আরিয়া না পেরে রাগের দুঃখে রিশানের বুকে শুয়ে পড়ল। আরিয়া রিশানের বুকে শুয়ে আছে আর মনে মনে রিশানের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। রিশানও মুচকি হেসে তার আরো পাখিকে জড়িয়ে ধরল পরমাবেশে। অবশ্য কাল থেকে পার্মানেন্টলি আরো স্থান হবে এই বুকটাতে। হঠাৎ রিশান আরিয়ার কানে কাছে মুখ নিয়ে বলে উঠল, তোমায় হিট মাজারে রাখবো, ছেড়ে দেবো না। খুব খুব ভালোবাসি প্রিয়, তোমায় খুব। আরিয়া তার উত্তরে রিশানকে জড়িয়ে ধরে বলল, আমি ভালোবাসি আপনাকে গুন্ডা রিশান, খুব বেশি ভালোবাসি, ভালোবাসি প্রিয়, অন্তরের অন্তরাল থেকে। তারপর আরুকে মুগ্ধ নয়নে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রিশান। সাহিল অহনাকে জড়িয়ে ধরে আছে আর অহনা সাহিলের বুকে ক্রিল ঘুষিয়ে মারছে ও ছুটার জন্য লাফালাফি করছে। সাহিল বেচারার মার খেতে খেতে অবস্থা কাহিল হয়ে গেছে। অহনা রেগে সাহিলকে বলতে লাগলো, কি সমস্যা তোমার? হ্যাঁ, এভাবে আমাদের সাদের ঘুম হারাম করতে একটু ভয় করলো না তোমার? গুন্ডা কোথাকার। রেগে সাহিলকে, উফ, তোমায় দেখতে মনটা আনচান করছে গো। তুমি তো আমার রাতের ঘুম, দিনের আলো, জেগে থাকার একমাত্র অবলম্বন। আমি কিন্তু প্রেমের রোগে আক্রান্ত। এখন যে এই রোগের একমাত্র ওষুধ তুমি গো অহমনি। বলে ফিরানি হাসি দিল সাহিল। হোয়াট আর ইউ ওয়ান্ট টু মিন মি ক্যাকটাস? তোমার আক্রান্ত রোগের একমাত্র ওষুধ হলো ক্যাকটাসকে জড়িয়ে ধরে ঘুমানো। যত সব পাগল লোক। বলে মুচকি হাসি দিল অহনা। আরে আমার ক্যাকটাস তো তুমি, তাই না? তাই এখন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। বলে অহনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সাহিল। কিছুক্ষণ ছাড়া পাওয়ার জন্য ছোড়াছুড়ি করলেও এখন শান্তি সাহিলের বাহুডোরে নিজেকে বিলিয়ে দিল অহনা। হাজার হলেও সাহিলকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সে। সাহিল অহনার কানে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়। অহনা তার উত্তরে সাহিলের ঠোঁটচুকন আয়ত্তে নিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল অহনা। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। সাহিল যখন রীতি মোবাইলে ফোন করে বলেছিল যে আরাফ মাথা ঘুরে পড়ে গেছে, তখন রীতি কেমন করে এসেছিল নিজেও জানে না। আরাফের মাথা ঘোরার কথা শুনে তার বুক ঠক করে উঠল। কান্না করতে করতে এসে যখন দেখল আরাফ দরজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, সেটা দেখে রীতির রাগ তখন সপ্তম আসমানে উঠে গেছে। সে গিয়ে সোজা আরাফের গলা চেপে ধরল। রাগে কচকচ করতে করতে বলতে লাগলো, আপনার কি কমন সেন্স লোপ পেয়েছে? হ্যাঁ, জানেন আপনার কথাটা শোনার পর আমার কেমন অবস্থা ছিল, কি পরিমাণ ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে কেউ বলে? দাঁতে দাঁত চেপে বলল রীতি। তো ডোন্ট কেয়ার ভাব নিল আরাফ। এটা যেন রীতির রাগ আরো বেড়ে গেল।
সে আরো জোরে আরাফের গলা চেপে ধরল, তাতে আরাফের কাশি উঠে গেল। সে ড্রামা করে চোখ মুখ উল্টিয়ে নিল। রীতিও সেটা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি আরাফকে ছেড়ে দিল। এটা ছাড়া পেয়ে আরাফ জোরে জোরে হেসে উঠল। রীতির রাগে পরিমাণ বাড়ছে। আরাফ বলে উঠল, বিয়ের আগে বিধবা হওয়ার শখ আছে নাকি? এখন আমি মরেই যেতাম, তারপরে কাল আরেকজনকে বিয়ে করে নেবে, তাই না? চোখ ছোট ছোট করে বলল আরাফ। আপনাকে ইচ্ছা করছে আমার এক্ষুনি মেরে মাটি চাপা দিতে? খাটাস লোক একটা। আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? কান্না জড়িত কণ্ঠ বলে আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আরাফও তাকে পরম যত্নে আঁকলে নিল। কানে কানে মুচকি হেসে বলল, ভালোবাসি প্রিয়। রীতিও তার প্রতি উত্তরে মুচকি হাসি উপহার দিল। তারপরে দুইজন দুইজনকে জড়িয়ে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আজ রিশান, আরু, আহু, সাহিল, আরাফ, রীতির বিয়ের দিন। পুরোটা দিন অতিথিদের আনাগোনায় মুখরিত ছিল শাহরিয়ার মঞ্জিল। সন্ধ্যার পরপরই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। রিশান, আরু, ওহু, সাহিল, আরাফ, রীতিদের একদম রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে। দেখতে রাজপুত্র ও রাজকন্যাদের থেকে কম লাগছে না। কিছুক্ষণ হলো ওদের বিয়েটা সম্পন্ন হয়েছে। আরও ওহু, রীতিকে তাদের নিজ নিজ বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। অবশ্য সবকটা বাসর ঘর আরও ওহুর বান্ধবীরা সাজিয়েছে। সময় এখন 11:40 বাজে। আরু, ওহু, রীতি এখন যে যার রুমে বসে আছে বধূর বেশে। অপেক্ষার প্রহর গুনছে কখন তাদের প্রিয় আসবে। After 6 years, মামা মামা পাপা আমায় বলবে। মুখটা মলিন করে আরিয়াকে পিকচার দিল আরুষা। আচ্ছা, তোমার পাপাকে বকে দিব। আমার লক্ষ্মী মামনি, যাও সাদাব ভাইয়ের সাথে খেলোকা। মাম্মা তোমাদের জন্য রান্না করছি যে। মেয়ের মুখের দুপাশে চুমু দিয়ে পাঠিয়ে দিল আরিয়া। পাশ থেকে অহনা বলে উঠল, তুই রিশান ভাইয়াকে বকবি? সাহস আছে? অবাক হয়ে বলল অহনা। আরে এমনি বললাম আর কি। রিশান কি আর এমনিতেই বকলো নাকি আরুষাকে? দুষ্টুমি করেছে বলেই তো বকলো। যে দুষ্টু ওর বাবার মতো। ঘাড় ঘুরিয়ে উত্তর দিল আরিয়া। চল খাবার সার্ভ করি, ওদের খাওয়ার সময় হয়ে এলো। সাদাফ হলো অহনা সাহিলের ছেলে, আর আরুষা হলো রিশান আরিয়ার মেয়ে। খুব দুষ্টু দুইজনে, সারা বাড়ি মাতিয়ে রাখে। সাথে আরেকজন আছে আরাফ্রিদের একমাত্র মেয়ে রাত্রে। তিনজনে খুব দুষ্টু, সারা বাড়ি মাতিয়ে রাখার জন্য এরাই যথেষ্ট। তবে আরুষা কিছুটা শান্ত। আরুষা, সাদাফ, রাত্রি তিনজনই সমবয়সী, মানে মাস কয়েকের ব্যবধান। তবে তারা এক রুমেই থাকে, তার রিশান আরিয়াতে বেশ সুবিধাই হয় রোম্যান্সে। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আরিয়ার রুমে ঢুকতে রিশান তাকে চান মেরে বুকে নিয়ে নিল। কানে ফিসফিস করে বলল, আরু পাখি, এত দেরি হলো যে? মিশন শুরু করতে হবে না? চোখ টিপ মেরে বলল রিশান। আরিয়ার চোখ গরম করে তাকিয়ে বলল, আপনার কি মুখে কিছুই আটকায় না গুন্ডা কোথাকার? কেন গো আরু পাখি, আমাদের আরুষার জন্য একটা ভাই আনতে হবে না? বাঁকা এসে উত্তর দিল রিশান। ধ্যাত বলে আরিয়া রিশানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওর বুকে শুয়ে পড়ল। রিশানের কানে ফিসফিস করে বলল, আমার অনুমতি লাগবে নাকি? আমিও তো চাই আরুষের একটা ভাই হোক। আমি কি আপনার কথা ফেলতে পারি? খুব ভালোবাসি যে আপনাকে। ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি আপনাকে। আমিও। বলে তারা দুইজনেই ডুব দিল ভালোবাসার অতল গভীরে। চলুক না তাদের এমন নিঃস্বার্থহীন ভালোবাসাটা, থাকুক ভালো তারা তাদের পরিবারকে নিয়ে, যেখানে থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন।
হে হে আহা, হে হে আহা, হে হে আহা, হে হে আহা, ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। হে সোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। হে হে আহা, হে হে আহা, ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। হে সোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না গো লজ্জা খুব কাছে রাখবো। ও চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না গো লজ্জা খুব কাছে রাখবো। না এভাবে বলো না গো, করো না বারণ, লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ। সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। হে হে আহা, হে হে আহা, হে হে আহা, হে হে আহা। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি শিশ দিয়ে ডাকছে। ও টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি শিশ দিয়ে ডাকছে। এমন সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না মরণ তোমায়। শেষ করে দিয়ে আজ সব নীরবতা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। হে সোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা, হৃদয়ের কথা।